আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব ক্লাস নিতে গিয়ে এখানে আমরা ওই জার্নাল এন্ট্রি কিভাবে করে জাস্ট একটা এন্ট্রি করে দেখাইছিলাম, তাই তো? আর আপনাদের কটা শিট দিছিলাম, জার্নাল শিট বলছিলাম যে এটা প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। এইটা আসলে বিস্তারিত আলোচনা কি করব, মানে জার্নাল তো এখন আসলে কোনটা কোন দিকে যাবে এইটা তো শেখানোর মতো ইয়া নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এখানে আপনি জার্নাল এন্ট্রিটা কিভাবে দিবেন। আপনাদেরকে যে শিটগুলো দিছিলাম এগুলো পাইছিলেন কেউ? এগুলো পাইছেন তো না? আচ্ছা, দেখেন এখন এটার কি কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। এটা হচ্ছে সিচুয়েশন, হ্যাঁ, এখানে দেওয়া আছে সিচুয়েশন কি অবস্থায় আছে। এরপর কি করতে হবে, এই সিচুয়েশন ওয়াইজ আপনাকে এই এই জার্নালগুলো এন্ট্রি দিতে হবে, জার্নালগুলো করে দেওয়াই আছে। ওকে, এখন ধরেন বললো কি 1 এপ্রিল 2016 কথা বলছে, হ্যাঁ, এনএস স্টার্টেড বিজনেস উইথ আরএস বলতে এখানে রুপি বোঝাচ্ছে, বাট আপনি এটা যে কোনো টাকার অঙ্ক হবে, হ্যাঁ, টাকা 1 লাখ দিয়ে ব্যবসা শুরু করলো, হ্যাঁ, and other transaction for this month are, এবং এই টাকা দিয়ে যে ব্যবসা শুরু করলো এবং এই ট্রানজেকশন গুলা সে কত এপ্রিলে মাসে তার এই ট্রানজেকশন গুলো, এখানে ডেট দেওয়া নাই। ওকে, মানে এপ্রিল মাসে যে কোনো ডেটে এগুলো হইতে পারে। তাহলে আমরা প্রথমে কি পাইলাম, সে ব্যবসা শুরু করলো 1 লাখ টাকা দিয়ে। তাহলে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এটা আমরা আমাদের কুইক বুকে এন্ট্রি দেবো কি করে? কুইক বুকে কি ওনার্স এর টাকা এন্ট্রি দেওয়ার কোনো জায়গা আছে? আমরা কুইক বুকে এখন পর্যন্ত কি করছি, কাস্টমার সাপ্লায়ার আমি নিজে একটা প্রোডাক্ট কিনবো আর একটা ওই প্রোডাক্ট আমার কাছ থেকে বিক্রি করবো, তাই না? এখন আপনারা আমার প্রথম যে একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম যে কুইক বুক কিভাবে ফাংশন করে, দেখছিলেন? এটা 22 মিনিটের একটা ভিডিও ছিল, ওটা দেখলে বুঝতে পারেন। ধরেন ওইখানে কি ছিল, সিচুয়েশন এরকম ছিল যে আরিজ ইন্টারন্যাশনাল ভদ্রলোক একটা ইয়ে পাইছে, কি বলে এটা, পার্সেল অর্ডার পাইছে যে সে ওয়েল ফুড তার কাছ থেকে আর আরএফএল ইউপিভিসি পাইপ কিনতে চায়, তাই না? তো পরে সে দেখলো, তাকে বলছে তুমি দিতে পারবা কিনা। তো ওই ওয়াইজ সে কি করলো, একটা এস্টিমেট ক্রিয়েট করলো, এস্টিমেট ক্রিয়েট করে সাপ্লায়ারের সাথে যোগাযোগ করলো, সাপ্লায়ার বললো হ্যাঁ দিতে পারবে। তখন সে ফান্ড খুঁজলো, তাই না, যে আমি এই ফান্ডটা, এই যে প্রোডাক্টটা কিনবো, এই টাকাটা আমি কোথায় পাবো। তখন সে তার ভাইয়ের কাছ থেকে বিদেশ থেকে টাকার লোন করলো। তার ভাই টাকা পাঠালো পাউন্ডে, পাউন্ডে পাঠানোর পরে সেই টাকাটা এখানে কনভার্ট হয়ে বাংলা টাকায় আসলো। এই বাংলা টাকায় আসার পরে সে ওই প্রোডাক্টটা কিনলো। তার মানে হচ্ছে যে আপনি যে সোর্স করবেন টাকা বা মালিক যে দিবে, এটা কিন্তু সরাসরি মানে ওপেনিং ব্যালেন্স দেওয়ার সময় যখন আপনারা দেন কোনো একটা কিছুর ওপেনিং ব্যালেন্স, যেমন ব্যাংকের ওপেনিং ব্যালেন্স যদি দেন, এটা একটু পরে দেখাবো, তাহলে দেখবেন যে ব্যাক এন্ডে জার্নাল হয় অটোমেটিক। একটা হচ্ছে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ঢোকে, আর ক্রেডিট হয় হচ্ছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি, আর টাকাটা সে ধরেই নেয় যে মালিকের কাছ থেকে এসছে। তার মানে এখানে মালিক আর ব্যবসা দুইটা আলাদা জিনিস, আলাদা সত্তা, তাই না? এটা আমরা অ্যাকাউন্টিং এ জানি। তো এই টাকাটা কি হলো, সে ব্যবসা শুরু করলো 1 লাখ টাকা নিয়ে, তার মানে ব্যবসাকে আলটিমেটলি সে লোন দিল 1 লাখ টাকা। মালিক ব্যবসাকে 1 লাখ টাকা লোন দিয়ে ব্যবসাটা শুরু করলো, তাই না? তাহলে এখানে দেখেন, এখানে বলছে যে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এখানে ক্যাশ টাকাই ধরে নিচ্ছে, তাহলে ক্যাশ হলো ডেবিট। আর এখানে ওনার্স ইকুইটি, তাই না? পাশের নাম লিখছে কি, অ্যানিস। অ্যানিস হচ্ছে মালিক, ওনার্স ইকুইটি। এই জায়গায় যদি আপনি দেন যে অ্যানিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাও কিন্তু হবে, সেটা ওনার্স ইকুইটি, জাস্ট নামটা চেঞ্জ। বাট আপনাকে যখন আপনি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন আপনাকে কি করতে হবে, ওনার্স ইকুইটি দিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। বুঝতে পারছেন কি? এটা আমি দেখাচ্ছি।
আরটা দেখেন, তারপর বললো কি পারচেজ ফার্নিচার ফর ক্যাশ, 7,000 টাকা ক্যাশ দিয়ে সে ফার্নিচার কিনলো। তাহলে এইটা কি হবে? ফার্নিচার কিনলো, ফার্নিচার ডেবিট, আর ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট। এইগুলো বুঝেন তো নাকি? হ্যাঁ সেটাই, মানে অনেকেই আছে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, তাদের জন্য একটু ডিটেলে বলি আর কি। এখন আপনারা তো এটা এটা বুঝতেছেন তো, কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো। এরপর বললো কি পারচেজ গুডস ফর ক্যাশ 2,000 অ্যান্ড ফর ক্রেডিট 1,000 ফ্রম খালিদ রিটেল স্টোর। তাহলে এখানে টোটাল পারচেজ হলো কত? 2 আর 1 3,000। এই জন্য 3,000 টাকা পারচেজ হচ্ছে ডেবিট। আর এইখানে দুইটা জায়গা থেকে সে পারচেজ করছে, তাই না? ক্যাশ করছে কত? 2,000, এই যে ক্যাশ করছে 2,000। আর ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট মানে কি বাকিতে নিছে না? বাকিতে নিলে অ্যাকাউন্ট পেয়েবল করে, যে খালিদ কোথা থেকে বাকি নিছে? খালিদ রিটেল স্টোর থেকে নিছে, এই জন্য অ্যাকাউন্ট পেয়েবল খালিদ করে 1,000 টাকা ক্রেডিট করছে। বুঝছেন তো এটা? কুইক বুকে এটা কিভাবে করবেন? কুইক বুকে আপনি একটা সাপ্লায়ার এন্ট্রি দিবেন খালিদ রিটেল স্টোর দিয়ে। আপনি কি করবেন? ওই খালিদ রিটেল স্টোর থেকে যা কিনছেন ওটা কোন খাতের খরচ হয়েছে, এটা আসলে কি ধরনের খরচ। ধরেন যে এটা আপনার ইনভেন্টরি পারপাস খরচ, অথবা এটা আপনার ব্যবসায়িক অন্যান্য খরচ। সেই খরচের অ্যাকাউন্টটা সিলেক্ট করলেই এটা অটোমেটিক্যালি আপনার এই অ্যাকাউন্টস পেয়েবল ঢুকে যাবে এখানে। দেখাবো, এন্ট্রি দিয়ে দেন। আচ্ছা, আসেন আমরা যেহেতু এইটা বুঝছি তো, এটা ডিরেক্ট ফার্নিচার কিনছে আর ক্যাশ চলে গেছে। এখন আপনার এই যে এইটা দরকার, তাই তো? এই যে পারচেজ গুডস ফর ক্যাশ এত এবং এত, এইভাবে, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা কুইক বুকে দেই, জার্নাল এন্ট্রি দিলে কিভাবে দেব? ওই, আচ্ছা এটা ডেট দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি 2016 সাল না, 16 সালের এপ্রিলের, ধরে নিচ্ছি 1 তারিখেই করছে ঘটনা, হ্যাঁ। তাহলে এখানে কি আছে দেখেন, এখানে বললো পারচেজ গুডস। ধরেন এটা যদি এরকম থাকে যে সে স্টেশনারি কিনলো, স্টেশনারি, এখানে তো ক্রয় পারচেজ, বাট এখানে লেখা থাকলো সে স্টেশনারি কিনলো। স্টেশনারি কিনলো কত টাকার? ক্যাশে কিনলো হচ্ছে 2,000 টাকার, আর ক্রেডিটে কিনলো হচ্ছে 1,000 টাকা, তাই তো? আর এইটা কার কাছ থেকে কিনলো? খালিদ স্টোর থেকে কিনলো। ওকে, এইটা দেখেন, এইটা তো আপনারা এই এই জিনিসটা তো বুঝছেন যে পারচেজ ডেবিট হইলো কেন, আর এই দুইটা আলাদা আলাদা করে ক্রেডিট হইলো কেন, এটা তো বুঝছেন। এটা আমরা কুইক বুকে কিভাবে দিতে পারি? এটা কুইক বুকে দিতে পারি জার্নাল যদি করি, তাহলে জার্নালে যা আছে তাই, তাই না? এখন ধরেন যে ওই জায়গায় পারচেজের জায়গায় লেখা আছে স্টেশনারি জিনিস, ঠিক আছে? তাহলে আমরা এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট মানে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এইখানে আমরা ধরবো হচ্ছে স্টেশনারি, প্রিন্টিং কি, পোস্টেজ এন্ড স্টেশনারি, ঠিক আছে? এই পারপাসে সে খরচ করলো কত? ডেবিট করলো 3,000। ওকে, এটা কেন করলাম? কারণ স্টেশনারি উল্লেখ আছে বলে, ঠিক আছে? যদি স্টেশনারি উল্লেখ না থাকে তাহলে এখান থেকে আমরা সরাসরি যেহেতু কি কিনছে এটা উল্লেখ নাই, তাহলে কি ডেবিট করব? পারচেজ, পারচেজ, ক্লিয়ার? যদি উল্লেখ না থাকে তাহলে ক্রয়কে আমরা ডেবিট করব, আর যদি উল্লেখ থাকে স্টেশনারি কিনছে অথবা যেটা কিনছে, সেই অ্যামাউন্টটা কি ধরনের খরচ কিনছে, তো খরচ তো হয়েছে, তাই না? কি ধরনের খরচ, সেই অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে ডেবিট করি। ওই যে একটা এক্সাম্পল দিলাম, যদি ধরি স্টেশনারি, স্টেশনারি ধরলে, হ্যাঁ, ও এখানে যদি না থাকতো, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন ধরেন এই যে অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে কি করব? অ্যাড করব। এটা আমার কি এক্সপেন্স না? স্টেশনারি পারপাস যে এটা খরচ, এটা কি আমার এক্সপেন্স অ্যাকাউন্ট না?
এটা কি ধরনের এক্সপেন্স? অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই না? এখানে নাম দিব কি? স্টেশনারি, ঠিক আছে, শুধু স্টেশনারি দিলাম, অ্যাড নিউ করলাম, স্টেশনারি আসছে। তার মানে সিচুয়েশন হচ্ছে যদি কোনো কিছু উল্লেখ থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করব। সেই অ্যাকাউন্টটা বলতে সেটা কোন ধরনের খরচ হচ্ছে আমার এখানে। পারচেজ মানেই খরচ, ওটা ওটা খরচে চলে যাবে, এক্সপেন্সে চলে যাবে। এখন যদি কোনো কিছু নাম উল্লেখ না থাকে তাহলে আমরা দিব হচ্ছে পারচেজ। না না, এটা ক্লিক করা লাগবে না তো, এখানে এখানেই দেখা যাবে। এই স্টেশনারির পাশে দেখেন এক্সপেন্স লেখা আছে, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড, এই যে প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্স পাশে লেখাই আছে এটা। মানে আপনার এক্সপেন্স নাকি ফিক্সড অ্যাসেট নাকি ইনকাম পাশেই লেখা থাকবে, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এখানে স্টেশনারি, ও করছে পারচেজ ডেবিট, বাট আমরা স্টেশনারি কেন করলাম এটা কি আমরা বুঝতে পারলাম? আমরা ধরে নিচ্ছি স্টেশনারি উল্লেখ আছে। টোটাল অঙ্ক 3000, আমি 3000 লিখলাম। এখন ক্রেডিট করব কি? ক্যাশে দিচ্ছে 2000, এখানে নগদ ক্যাশে আমরা 2000 টাকা দিব। ক্যাশ সরাসরি নামে কিছু নাই, তার মানে এটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করলে দেখেন এখানে ক্যাশের যে অপশন সেটা কিন্তু এটাই, ব্যাংকের যেটা এটাই, ক্যাশ অন হ্যান্ড এটাই, ঠিক আছে। এখানে শুধু আমরা দিব আমাদের ক্যাশ অ্যাকাউন্ট দিতে পারেন, পেটি ক্যাশ দিতে পারেন, রানিং ক্যাশ দিতে পারেন, শুধু ক্যাশ দিতে পারেন। এটা কেন শুধু ক্যাশ দিতে পারেন এটা বুঝছেন তো? এটা আপনার হাতে যে টাকাটা থাকে ক্যাশ। আচ্ছা, এইটার এখন দেখেন এই যে অ্যাজ অফ ডেট কবে দেখাচ্ছে? আজকের ডেট, বাট এটা অ্যাজ অফ ডেট হবে কবে? 2016 সালের এপ্রিলের অ্যাটলিস্ট 1 তারিখ, তারপরে হলে কিন্তু হবে না, কারণ আমরা এন্ট্রি দিচ্ছি কবে? এই যে 16 সালের এপ্রিলের 1 তারিখ। তার মানে ওই ডেটে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টটা থাকতে হবে। আপনার এই খরচের খাত যদি ওই ডেটে নাই থাকে তাহলে আপনি খরচের খাত দেখাবেন কি করে? অবশ্যই, মানে আপনার এপ্রিলের 1 তারিখ, 2016 সালের এপ্রিলের 1 তারিখ কমপক্ষে এটার অ্যাজ আপডেট হতে হবে। তার আগে হইতে পারবে, মার্চে হইতে পারবে, ফেব্রুয়ারিতে হইতে পারবে, কিন্তু 1 তারিখের পরে হইতে পারবে না। আপনি ধরেন এই প্রোডাক্টটা বিক্রি করবেন, এই প্রোডাক্ট যদি আপনার কাছে নাই থাকে আপনি কিভাবে বিক্রি করবেন? এই প্রোডাক্ট আপনার কাছে আসছে 1 তারিখ, আপনি বিক্রি করতেছেন 2 তারিখে, সরি 31 তারিখে। এই প্রোডাক্ট আসছে তো 1 তারিখে, আপনি 31 তারিখে প্রোডাক্ট বিক্রি করবেন কি করে? এখানে আমি সেটাই বলতে চাচ্ছি যে এই চার্ট অফ অ্যাকাউন্ট আপনি অ্যাড করছেন ধরেন আজকে, 2016 সালে এটা বিক্রি করা যাবে? মানে এই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে 2016 সালে? তার মানে আমার এখানে এই চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাজ অফ ডেট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টুকটাক ছোটখাটো ভুলের কারণে দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারছেন না, ভুল হচ্ছে। তাহলে আমার এটা ছিল এপ্রিল, আমি যদি এটা মার্চের 1 তারিখ দিয়ে চলবে, কারণ এপ্রিলের আগে আছে, এপ্রিলের 1 এর আগে আছে, চলেন। কমপক্ষে ডেট হইতে হবে এপ্রিলের 1 তারিখ। হ্যাঁ, আপনি এই এই মানে জার্নাল বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি চার্ট অফ অ্যাকাউন্টটা ব্যবহার করছেন কয় তারিখ। সেটা জার্নাল করে করেন, সেটা মানে পারচেজ করেন, সেলস করেন, যাই করেন, এই চার্ট অফ অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করছেন কয় তারিখে। যে তারিখে ব্যবহার করছেন অ্যাটলিস্ট ওই তারিখে এটার এন্ট্রি হতে হবে। তা না হলে তো ও সিস্টেম আপনাকে বলবে যে আপনি যে এটা ব্যবহার করতে চাচ্ছেন এটা তো ওই তারিখে আপনার অ্যাকাউন্টে ছিলই না, এটা আসছে তারপরে। ওকে, আচ্ছা, এটার ব্যালেন্স দেই, ধরেন এটা আমরা খুলছি হচ্ছে 5,000 টাকা দিয়ে, 5,000 টাকা আমার ক্যাশে ছিল, এপ্রিলের 1 তারিখে 5,000 টাকা আমার ক্যাশে ছিল। ওকে, দিয়ে আমি সেভ করলাম। তাহলে আমার ক্যাশে ক্যাশ অ্যাকাউন্ট এখন দেখেন ও কি করছে, ও পুরোটাই ক্রেডিট করে ফেলছে, বাট আমাদেরকে পুরোটা ক্রেডিট হবে? এখানে আমাদের ক্রেডিট হবে কত? 2,000। এটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন ডেবিট আর ক্রেডিট তো মিলে নাই, তার মানে আমাদের আরেকটা হিসাব আছে, তাই না? ওইটা কি করছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম জানালা দিলে তো ক্যাশ অ্যাকাউন্ট তো আমার তখনই তৈরি হতো। প্রথম কি আছে, ক্যাশ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে না, এই যে এটা ক্যাশ 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে না?
তাহলে যখন আমি এই প্রথম জানালাটা যদি এন্ট্রি দিতাম, তাহলে এখন আর ক্যাশ অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা লাগতো না, তখনই তো ক্যাশ অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একবারই। ওকে, টাকা আমি তো ধরে নিচ্ছি যে আমার কাছে ছিল 5,000। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু না বলে, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে এই ডেটে এটা দিচ্ছি, এই ডেটে তোমার ব্যালেন্স কত ছিল। ট্রায়াল ব্যালেন্স দেন আপনাদেরকে, ট্রায়াল ব্যালেন্স বলুন তো, যে আপনি যখন থেকে অ্যাকাউন্ট শুরু করবেন তার আগের জের গুলো আপনাকে দেয়। হ্যাঁ, ওই ট্রায়াল ব্যালেন্সে ধরেন যে ক্যাশ অ্যাকাউন্টে কোনো টাকা নেই, জিরো। এখন যদি আপনার বলে যে ভাই আমার তো ওই সময় কোনো টাকা ছিল না অ্যাকাউন্টে, তাহলে টাকা ছিল না আপনি খরচ দেখাইছেন কেন, কোথায় খরচ করছেন? টাকা তো থাকতেই হবে, নাহলে খরচ তো কেমনে করছেন? ব্যাংকে টাকা না থাকলেও খরচ দেখানো যায়, মাইনাস ব্যালেন্স হয়ে থাকে। অথবা আপনার ব্যাংকে এখন টাকা নাই কিন্তু আপনি চেক দিয়েছেন অ্যাডভান্স ডেটে, খরচ দেখানো যায়। কিন্তু ক্যাশে যদি আপনার ক্যাশে লেনদেন হয় আর ক্যাশে যদি টাকা না থাকে, তাহলে আপনি খরচ করছেন করতে। ওকে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। আপনি ভালো করে দেখেন যে আপনার ওখানে টাকা ছিল, কত টাকা ছিল এটা আমাকে বলেন। অ্যাকাউন্টস কিন্তু আপনার মন করে একটা বসে দিলে হবে না, একদম অ্যাকুরেট জেনে জেনে বসাতে হবে। হ্যাঁ, তো এখন ধরেন এই যে এটা আমরা করছি, এইটা দুই ভাবে করা যাবে। একটা হলো আমি এখান থেকে আরেকটা দিব, ক্রেডিট করব কি অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? এই টাকাটা তো আমার ক্রেডিটে নিচ্ছে, এই টাকাটা দিতে হবে না? এই টাকাটা যদি আমি পেয়েবল করে না রাখি, পরে যখন পেমেন্ট করবো কোত্থেকে? বুঝছেন কি? সিস্টেমে যদি আমি পেয়েবলে এটা না রাখি, এই টাকাটা 1,000 টাকাটা, পরে যখন আপনি পেমেন্ট করবেন, তাহলে এই টাকাটা খুঁজে পাবেন কোথায়? এটা আপনার দায় হয়ে আছে না, ক্রেডিট নিছেন না? তাহলে আমার হচ্ছে এখানে পেয়েবল ডিরেক্ট নাই। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল ডিরেক্ট নাই, এটা আমার একটা অ্যাড করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল কি বলেন তো? লাইবিলিটি। কি ধরনের লাইবিলিটি? কারেন্ট লাইবিলিটি। ওকে, কারেন্ট লাইবিলিটির মধ্যে এটা, এই কারেন্ট লাইবিলিটি দিয়ে খুললাম, এখানে দিলাম আমি অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, সেম টাইপ, এটা সবগুলোর থাকে না, এটার আছে, এই দিলাম। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার পর ডিটেল টাইপ সবগুলোর কিন্তু সেম সেম হয় না, কাছাকাছি হয়। বাট এটার আছে জন্য আমরা দিলাম, থাকতে পারে। জি জি জি। আচ্ছা, এখন দেখেন এই যে এইটারও ডেটটা কই কই নিয়ে যেতে হবে? 2016 এপ্রিলে, অ্যাটলিস্ট এপ্রিলের 1 তারিখ, তার আগে নিলেও সমস্যা নেই। 16, এটা যেমন ধরেন এপ্রিলের 1 তারিখে দিলাম, কোনো অসুবিধা নেই। ওকে, এখন ধরেন এই যদি আমরা এখানে যে ব্যালেন্স যেটা আছে, বুঝছেন, এখানে যদি আমরা ব্যালেন্স বসাই তাহলে কি হবে? হ্যাঁ, আগে থেকেই দায় ছিল। এখন আমাদের যেহেতু আগে থেকে দায় ছিল না, এখানে বলা আছে কি আগে থেকে কোনো দায় ছিল? এখানে কিন্তু কোনো ধরনের হিন্টস দেওয়া নাই। হ্যাঁ, যার কারণে আমরা এখানে ব্যালেন্সটা বসাচ্ছি না। এখানে ব্যালেন্স বসানো মানে কিন্তু যে আপনি আগে থেকেই লোনে আছেন, আগে থেকেই আপনার দায় আছে। ওকে, এটা আমি, কারণ এখানে যত ব্যালেন্স বসাবেন তত আপনার দায় বাড়তে থাকবে, একটা দায় তো 1,000 টাকার বাড়তেইছে এখানে। ওকে, আমি 7 ক্লোজ দেই। ও মানে ওরা যেটা করছে, ওরা দেখেন পাশে নাম লিখছে, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল খালিদ রিটেল স্টোর। আমি নামটা দিলাম না, এর কারণটা হচ্ছে কি, কারণ অ্যাকাউন্টস পেয়েবল আমাদের এখানে শুধুমাত্র খালিদ রিটেল স্টোরের জন্য তো আর ক্রিয়েট হবে না, অ্যাকাউন্টস পেয়েবল অনেক টাকা আসবে না। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা এটা লিখবো আমরা ডেসক্রিপশনে। সেভেন আগে দেখেন, এটা আমার অ্যাকাউন্টস পেয়েবল, এই যে ডেসক্রিপশন, এখানে আমি লিখবো খালিদ রিটেল স্টোর। তাহলে যাতে আমি আমি এই অ্যাকাউন্টস পেয়েবলের এই 1,000 টাকার অ্যামাউন্ট কোনটা, এটা যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, এইটা তো 7 ক্লোজ দিলে 7 ক্লোজ হয়ে গেল, এন্ট্রিটা বুঝলেন। ধরেন যদি আমার এই 1,000 টাকা অথবা এই টাকাটা আমার ইনভেন্টরি পারপাস হয়, প্রোডাক্ট কিনে আনছি বিক্রি করার জন্য, তাহলে এই যে অ্যাকাউন্টস পেয়েবল খালিদ রিটেল স্টোর, এটা কিন্তু আমি আরেক ভাবে করতে পারবো। কিভাবে? খালিদ রিটেল স্টোর নামে আমি একটা সাপ্লায়ার অ্যাড করবো। ঠিক আছে, তারপর তার নামে আমি একটা এক্সপেন্স করবো। এক্সপেন্স এক্সপেন্স মানে কি? সরাসরি নগদ টাকায়
কেনা, তাই না? বিল মানে হচ্ছে বাকিতে কেনা, আর এক্সপেন্স মানে হচ্ছে নগদ টাকায় কেনা। এই যে এটা এক্সপেন্স মানে কি? নগদ টাকা যখন আমরা কিনি তখন এটা করি, আর বিল মানে বাকিতে কিনি। তার মানে ক্যাশ দেওয়া মানে কি? আমি নগদ টাকায় কিনতেছি। তাহলে যদি এই এন্ট্রিটা, এই যে এটা পরেরটা, পরেরটা যদি আমরা এরকম করি যে আমি এটা বলছে ক্রেডিটে কিনছি, তার মানে আমি যদি একটা বিল ক্রিয়েট করি, বিল, বিল মানে হচ্ছে বাকিতে কেনা, তাই না? তাহলে আমি এই খালিদ রিটেল স্টোর নামে আমি একটা সাপ্লায়ার অ্যাড করব, তার নামে একটা বিল ক্রিয়েট করব। যদি ইনভেন্টরি হয়, ইনভেন্টরি কি কি প্রোডাক্ট কিনছি সেই প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করে সেটা দিয়ে আমি 1,000 টাকা যদি তার নামে একটা বিল ক্রিয়েট করি, তাহলেও কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টস পেয়েবলই চলে যাবে। সেম এন্ট্রি, এই 1,000 টাকার অ্যামাউন্ট। ওকে। আবার যদি এই পুরো টাকাটা ধরেন, এই যে 3,000 টাকা, এই পুরো টাকাটাই আমার কি হয়েছে, ইনভেন্টরি পারপাসেই গেছে। ইনভেন্টরি মানে আমি একটা প্রোডাক্ট কিনে আনতেছি যেটা বিক্রি করব। তাহলে কি করব? তাহলে এই 2,000 টাকা আমি করব কি, এক্সপেন্স। নগদ টাকায় কিনছি, 2,000 টাকা আমি খালিদ রিটেল স্টোরের নামে একটা এক্সপেন্স করে দিলাম, তাহলে ক্যাশ চলে গেল আমার অ্যাকাউন্ট থেকে। কোন অ্যাকাউন্ট থেকে দিছি? ক্যাশ থেকে সিলেক্ট করব। ধরেন আমি একটা এক্সপেন্স করব, এক্সপেন্স, এটা কবে করব আমি? 2016 সালের এপ্রিলের 1 তারিখ। তার মানে আমার এখানে ডেট সিলেক্ট করতে হবে 2016 সাল, 16 সালের এপ্রিলের 1 তারিখ। ওকে। এখন আমি এখানে অ্যাড নিতে গেলাম, গিয়ে আমি একজন সাপ্লায়ার অ্যাড করব, নাম কি? খালিদ রিটেল স্টোর, তাই না? এখানে শুধু ডিসপ্লে নাম দিলে এটা নিয়ে নেয়, হ্যাঁ, বাকিগুলো না থাকলেও চলে। বললাম খালিদ রিটেল স্টোর। এখন ধরেন আমি, আচ্ছা, এটা দুই ভাবেই করা যাবে। একটা হলো যদি আমার ইনভেন্টরি প্রোডাক্ট হয়, ইনভেন্টরি প্রোডাক্ট হয়, তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিস সিলেক্ট করব। ধরেন অ্যাড নিউতে গেলাম, প্রোডাক্ট এন্ড সার্ভিস আমার ধরেন অ্যাড করা নাই, আমি অ্যাড করতেছি। স্টক, স্টক মানে ইনভেন্টরি, স্টক। আমি ধরেন কত টাকার কিনবো? 2,000 টাকার কিনবো না? ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম। কি প্রোডাক্ট অ্যাড করা যায়? টিভি রিমোট কন্ট্রোল। আমরা তো সবসময় মেডিকেল দিয়ে করতেছি, একটু বাইরে যাই। টিভি রিমোট কন্ট্রোল কিনবো। এইটা আমার কিসে আসবে? এইটা আমার আসবে অ্যাড, এটা আসবে স্টক। ইনভেন্টরি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টক, ইনভেন্টরি সেম জিনিস। ওকে, দিলাম। হ্যান্ড, হ্যান্ডে আছে কয়টা? 0টা। এখন আমার হাতে নাই। বিক্রি যে, মানে ওর কাছে যে আমি বিক্রি করব, এটা আমার হাতে নাই। আমি ওর কাছে আমি কিনতেছি আর কি। অ্যাজ অফ ডেট, এটাও কি দিতে হবে? 2016 সালের এপ্রিলের 1 তারিখ। ওকে। আচ্ছা, ইউরো পয়েন্ট আপাতত দিচ্ছি না। স্টক অ্যাসেট, এটা কোথায় হিট করবে? স্টক অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমার সেলস প্রাইস কত? আমি ধরে নিচ্ছি আমার সেলস প্রাইস হচ্ছে 100 টাকা। ওকে। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস ধরে নিচ্ছি আমি 80 টাকা। এটা আমি 7 ক্লোজ করব। এখন ধরেন এইটা যে আমার 100 টাকা, এইটা যদি আমি 20 টাকায় কিনি, ইনক্লুসিভ ভ্যাট ট্যাক্স বলতে
ও আচ্ছা, ওইটা দিলে ওইটা এখানে ডিরেক্টলি শো করতো, এই যে এখানে দেখেন, উপরে দেখেন, এই জায়গায় ডিরেক্টলি শো করতো, মানে ডিফল্ট ভ্যাট রেট, ধরেন ডিফল্ট ভ্যাট রেট দিলে আমার 20%, 20% ভ্যাট, এইখানে দেখাইতো, আপনাকে আর ভ্যাট আলাদা করে সিলেক্ট করতে হতো না, এখানে ডিরেক্ট দেখাইতো 20%। বাট আপনি প্রতিবার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নো ভ্যাট দিই। ও আচ্ছা, না এটা তো আমার তাহলে একটু ইয়া হলো, এটা তো আমার পারচেজ রেট ধরতে হবে 100 টাকা, সরি। কি হয়েছে বুঝছেন, কারণ আমি তো কিনতেছি, পারচেজ রেট ধরতে হবে 100 টাকা, বিক্রি রেট ধরতে হবে 100 টাকার বেশি, কারণ আমার 2000 টাকা মিল করতে হবে না, আমি 2000 টাকা মিল করতে যাচ্ছি। বাট 80 টাকা ধরলে কি কোনোভাবে 2000 টাকা মিল হয় কোয়ান্টিটি বাড়াইলে? হ্যাঁ, সদস্য হয়েছে না, না এটা 2000 টাকাই করতে হবে, তা না হলে আপনার ওই 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 হিসাবটা ওর সাথে হিসাব মিলবে না তো, আমি ওই হিসাবটা মিলে দিতে যাচ্ছি। ধরেন এটা আমার স্টক কিনছে, স্টক মানে কি আমার ইনভেন্টরি, ঠিক আছে, তাহলে এটা আমরা একটু চেঞ্জ করি আসলে। আমি এখন যেটা দেখাচ্ছি, এই কাজগুলো আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট করতে গেলে রিয়েল লাইফে কাজ এভাবেই হবে। আপনি একটা কাজ করতে গিয়ে ভুল করছেন, ঠিক করতে হবে না, রিয়েল লাইফে কাজ এভাবেই হবে। আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসটা ঠিক করে ফেলি, তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিস কোথায় পাবো, সেলসে গিয়ে, এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস, তাই না, প্রোডাক্ট একটাই আছে, একটাই অ্যাড করছি তো, টিভি রিমোট। এটাকে আমি এডিট করব, এডিট, এডিট করে আমার রেট গুলা চেঞ্জ করতে হবে না। এইটা সেলস রেট ধরেন আমি 120 টাকা দিলাম, আর কস্ট রেট দিলাম আমি 100 টাকা। এবার ঠিক আছে, এবার যদি আপনি এখানে এটাকে লোড দেই, আমরা কি করতেছি, যেটা জার্নাল করতেছি, জার্নাল না করে যদি আমরা কুইক বুকের থ্রুতে এন্ট্রি দিই, তাহলে কিভাবে দিতে পারবো? তাহলে আমার এখানে খালিদ রিটেল স্টোর হচ্ছে আমার সাপ্লায়ার, ডেট হচ্ছে 2016 সাল, এপ্রিলের 1 তারিখ অ্যাটলিস্ট। ওকে, পেমেন্ট মেথড, এটা কি কি রেট করতেছে না, বিল, ঠিক আছে, তার মানে, ও সরি এটা এক্সপেন্সে চলে, ও ক্যাশে দিছি তো, তাই না, সরি পেমেন্ট মেথড দিছি আমি ক্যাশে। এখন আসেন, এই যে এখানে আমরা সিলেক্ট করলাম কি প্রোডাক্ট এন্ড সার্ভিস, রিমোট কন্ট্রোল, এইখানে আমি দেবো 20টা। তাহলে এখন 2000 টাকা আমার হয়েছে, এখন ভ্যাট ট্যাক্স আমি আপাতত দিলাম 0%, তা না হলে আমার 2000 টাকা মিলবে না। বুঝছেন কি, ধরে নিচ্ছি আমরা ইনক্লুসিভ ভ্যাট, এই 2000 টাকার মধ্যে আমার ভ্যাট আছে। ওকে, এখন আমি যদি এটা সেভ এন্ড ক্লোজ দেই, সেটা হচ্ছে আইটেমের থ্রুতে। এখন যদি এটা আপনার যদি আইটেম না হয়ে, মানে আপনার ইনভেন্টরিতে না গিয়ে, ধরেন আপনার এটা পার্সোনাল মানে বিজনেসের অন্যান্য খরচ, অন্যান্য খরচ, ধরেন আপনি যে বললাম স্টেশনারি, স্টেশনারি কিনছেন, তখন কিভাবে দেখাবেন এটা, এইভাবে যদি করতে চাই, এক্সপ্রেস করতে চাই, তখন আমরা দেখাবো এই যে ক্যাটাগরিতে, ধরেন এটা আমার ইনভেন্টরি না, স্টেশনারি কিনছেন, তখন কি করবেন, তখন এই যে ক্যাটাগরিতে এসে এখানে সিলেক্ট করবেন স্টেশনারি। আনুষঙ্গিক খরচ তো আপনার আলটিমেটলি তো এক্সপেন্সই, যাবে তো এক্সপেন্সে, এই স্টেশনারি অ্যাকাউন্টটা কিছু আলাদা করে পাওয়া যায় না বলতে বুঝিনি। এখানে শো করে না, না এখান থেকে আপনি অ্যাড নিউতে গিয়ে অ্যাড করলে চার্ট অফ অ্যাকাউন্টে শো করে না? না, অবশ্যই করবে, কারণ এখান থেকে তো আলটিমেটলি আপনি চার্ট অফ অ্যাকাউন্টেই অ্যাড করতেছেন। ক্যাশ থেকে যদি আপনি এখানে ক্যাশ সিলেক্ট করেন, তাহলে তো ক্যাশ থেকেই যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ 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 মানে ইনভেন্টরি আর কি। হ্যাঁ টোটাল এক্সপেন্সে দেখায় তাই তো। ওইটা ওইটা কি আসে দেখেন আমি বলি। ওইটা যে যে পারপাসে আপনি খরচ করছেন, আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্টে যান, চার্ট অফ অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে আপনি কি পারপাসে ক্রয় পরিবহন নামে খরচ করছেন না, ওইখানে গেলে অ্যামাউন্টটা পাবেন। বাট ব্যালেন্স শিটে আপনি দেখতে যেটা দেখতে যাচ্ছেন যে ওই ক্রয় পরিবহন নামে আলাদা একটা হেড আসবে, এটা আসবে না। ওটা এটা আপনার দেখাবে কোথায়, আপনি যে এক্সপেন্স দেখতেছেন না, এক্সপেন্স আমি বলি ব্যালেন্স শিটে এক্সপেন্স অ্যামাউন্ট কত, ধরেন 5,000, ওই 5,000-এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। 5,000 যে অঙ্কটা আছে, এই অঙ্কটার উপরে ক্লিক করলে তারপর ভিতরে ডিটেল দেখতে পারবেন এই 5,000 কোন কোন হেডের কারণে। আপনি বুঝছেন? আপনি যে বললেন না যে এটা এক্সপেন্সে শো করে বাট আলাদা করে হেডটা শো করে না, হেডটা আপনি দেখতে পাবেন ওই এক্সপেন্সের পাশে যে অ্যামাউন্টটা আছে, ওই অ্যামাউন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যামাউন্টের উপরে ক্লিক করলে ওই এক্সপেন্সের আন্ডারে কি কি খাতে খরচ হয়ে এক্সপেন্স এত টাকা হয়েছে সবগুলো হেড দেয়। হ্যাঁ, নন ইনভেন্টরিতে যদি চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ তাহলে হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট তো ইনভেন্টরি নন ইনভেন্টরি হয় না। চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ সেটা প্রোডাক্ট এন্ড সার্ভিস করতে পারবেন, করলেন প্রোডাক্ট এন্ড সার্ভিস, একটা নন ইনভেন্টরি করলেন, কোনো অসুবিধা নেই। নন ইনভেন্টরি মানে হচ্ছে ধরেন আপনি একটা একটা কম্পিউটার, আপনি অ্যাড করলেন একটা প্রোডাক্ট হিসেবে যেটা নন ইনভেন্টরি, স্টক না, নন ইনভেন্টরিতে, তাই তো। তার মানে কি এইটা আপনার ডিরেক্ট এক্সপেন্সে চলে যাবে এবং প্রোডাক্টটা আপনার প্রতিষ্ঠানে আসবে, তাই তো। বাট এটা আপনি ইনভেন্টরিতে যখন আপনি সেল করতে যাবেন তখন এই কম্পিউটার নামে কোনো কিছু খুঁজে পাবেন না, কারণ হচ্ছে এটা স্টকে আসে নাই, ইনভেন্টরিতে আসে নাই। এখন বলেন কি হবে? হ্যাঁ, সেলের ক্ষেত্রে বুঝতে পারছেন, আপনি যখন নন ইনভেন্টরিতে একটা প্রোডাক্ট অ্যাড করলেন, ওনার কথা কি সবাই বুঝতে পারছেন? আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস, হ্যাঁ প্রোডাক্ট এন্ড সার্ভিস যখন আমরা অ্যাড করি তখন ওই স্টক দেখলাম একটু আগে, ওই জায়গাটা ইনভেন্টরি লেখা থাকে, ইনভেন্টরি, নন ইনভেন্টরি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, বান্ডেল, চারটা থাকে না। তো ধরেন ইনভেন্টরিতে না, উনি নন ইনভেন্টরিতে অ্যাড করবে। নন ইনভেন্টরি মানে যেটা বিক্রয়ের জন্য নয়। তো বললাম একটা কম্পিউটার আমরা আগে অ্যাড করে নিলাম নন ইনভেন্টরিতে, এইটা যখন আমি পারচেজ করব, সেটা আমি বিল করে করি বা এক্সপেন্স করি, যখন আমরা পারচেজ করব তখন আপনি যখন নন ইনভেন্টরি প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনি দেখবেন ওখানে শুধু কস্ট প্রাইস আছে, সেলস প্রাইসই দেওয়া নেই, শুধু কস্ট প্রাইস দিতে পারবেন কিন্তু, হ্যাঁ। এই কস্ট প্রাইসটা কি হবে, সরাসরি আপনার এক্সপেন্সে গিয়ে হিট করবে, এই টাকাটা এক্সপেন্সে চলে যাবে আর প্রোডাক্টটা আপনার প্রতিষ্ঠানে চলে আসবে। এটা কিন্তু ইনভেন্টরি স্টকে দেখাবে না। আর এটা তো আপনি বিক্রি করবেন না, আপনি যেটা প্রশ্ন করছেন ওটা হলো বিক্রির ক্ষেত্রে, যখন বিক্রি করতে যাবেন নন ইনভেন্টরিতে আর বিক্রি করবেন না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, পণ্য কেনার সময় সেলস প্রাইসটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আপনাকে ম্যানুয়ালি আগে করে নিতে হবে সেলস প্রাইসটা। কারণ কি, এখন আপনাকে বলি, ধরেন এমন হইতে পারে যে আপনি একটা প্রোডাক্ট কিনছেন হচ্ছে 100 টাকায়, বিক্রি করবেন 120 টাকায়, কিন্তু হঠাৎ করে মার্কেট শর্টেজ, আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে, আশেপাশে সবাই মিলে সিদ্ধান্ত প্রোডাক্ট বিক্রি হবে 150 টাকায়, তাই না। তখন আপনাকে এডিট করে সেলস প্রাইসটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, ধরেন আপনি প্রোডাক্ট কিনছেন 20টা, তার মধ্যে 10টা বিক্রি করছেন আপনি 120 টাকায়, ওইটা কিন্তু 120 টাকাতেই থাকবে। বাট বাকি যে কটার প্রাইস আপনি চেঞ্জ করলেন 150 টাকা, সেই কটার প্রাইস হবে 150 টাকায়। এখন
আপনার কথা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা অ্যাড করার সময়ই সেলস প্রাইস দিয়ে দিচ্ছেন, পরে মানে এটা তো আমার বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে ওই এডিট করে আপনার মানে সেলস প্রাইস চেঞ্জ করতে হবে। বাট আপনি প্রোডাক্টটা কেনার সময় কেন দিচ্ছেন? একটা প্রোডাক্টের যদি আপনার কস্ট প্রাইস এবং সেলস প্রাইস আপনি সিস্টেমকে না জানান, সে কিন্তু প্রফিট অ্যান্ড লস বের করতে পারবে না। না না, সে প্রফিট অ্যান্ড লস বের করতে পারবে না। আপনি তো ইনভেন্টরি ক্যাটাগরিতেই দিচ্ছেন, ইনভেন্টরি ক্যাটাগরিতে দেওয়ার কারণে ও বলতেছে তোমার একটা পারচেজ এবং সেলস প্রাইস দুটোই দিতে হবে। না না না, পারচেজ করার সময় এখন এখানে আপনি যেটা চাচ্ছেন সেই অপশন এখানে নাই। আপনি পরবর্তীতে প্রতিবার দিয়ে দিয়ে করবেন, এটা হবে না, এটা একবারে দিতে হবে। এবং এখানে এটা আসলে আমরা বাংলাদেশের সিস্টেম, বিদেশে কিন্তু এই জিনিসগুলো এইভাবে হয় না। একটা রেট হুট করে চেঞ্জ হয় না, বুঝছেন? আবার যদি এখন ধরেন এখানে নাই সিস্টেম, আপনি যেটা বলতেছেন সেই সিস্টেম এই কুইক বুকে নাই। এখানে দিতে গেলে আপনাকে ওইভাবেই দিতে হবে। আপনার যতবার আপনার প্রোডাক্ট আপ ডাউন করবে ততবার আপনাকে স্টকে গিয়ে ওটা রেটটা চেঞ্জ করে দিতে হবে। এখন আপনি যেটা বলতেছেন যে আমি এটার কেনার সময় তো আমি এটা বিক্রির প্রাইস নাও জানতে পারি, আপনাকে আনুমানিক এটা বসে দিতে হবে। যখন আপনি বিক্রি করতে যাবেন তখন প্রোডাক্টের রেটটা এডিট করে ঠিক করে দিতে হবে। কারণ সিস্টেমকে যদি আপনি বলতে চাচ্ছেন যে আমি কেনার সময় প্রফিট অ্যান্ড লসের দরকারটা কি, কেনার সময় সে তো আপনার একটা হিসাব করলো কত টাকা আপনি এক্সপেন্স করলেন, বিক্রির সময় তাকে হিসাব করতে হবে না যে আপনি কত টাকা প্রফিটে বিক্রি করলেন বা কত টাকা লসে বিক্রি করলেন? এটা তো তাকে জানাই দিতে হবে। আর প্রতিবার এটা জানাই দিবেন, এইটা সিস্টেম মানে যারা এটা ব্যবহার করে তারা এই সিস্টেমে চলে না, বুঝছেন? যার কারণে যদি আপনাকে এখানে আর ধরেন আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে 100% কিন্তু কোনো সফটওয়্যারই হবে না। কোনো না কোনো জায়গায় দেখবেন যে এরকম একটু ডান বাম থাকবে। এখন এই জন্য কিন্তু ধরেন ওরাকলের ইআরপি বা এই টাইপের সফটওয়্যার যেগুলো কাস্টমাইজ, আপনার মন কোনটা চায় আপনি সেটা করে নিতে পারবেন। ওইখানে গেলে দেখবেন যে এটা যেমন একটা ফিক্সড রেটে আপনি ব্যবহার করেন, তাই না, যে মাসে এত টাকা। ওইখানে কিন্তু ফিক্সড রেট নাই, আপনার কাস্টমাইজেশনের উপর ওরা একটা রেট দিবে আপনাকে, যে আপনি এটা ব্যবহার করতে পারেন, এই রেট আপনাকে দিতে হবে। তখন কিন্তু আপনি চাইলে ওদের কাছ থেকে যে কোনো রকম কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু এইটাতে আসলে আপনি যেটা চাচ্ছেন সেটা হ্যাঁ অবশ্যই আপনাকে কস্ট প্রাইস সেল প্রাইস সব দিয়ে দিবে। কারণ ধরেন আপনার কথার কথা বলছি যে আপনার ক্লায়েন্ট হচ্ছে রোমানিয়া, হতে পারে না এরকম? রোমানিয়ায় এখন একটা বার্গার কয় টাকায় সে কিনে আর কয় টাকায় বেচে এটা কি আপনি জানেন? এটা তো আপনার জানার কথা না। ধরেন তার একটা রেস্টুরেন্ট, সে নিজে কিছু ম্যানুফ্যাকচার করে না, একজনের কাছ থেকে কিনে আনে, কিনে আনে সে আরেকজনের কাছে বেচে। অথবা ধরেন এই টিভি রিমোট সে একজনের কাছ থেকে কিনে আনে একজনের কাছে বিক্রি করে। এখন ওই দেশে আপনি বাংলাদেশটা বলতে পারবেন এটা টিভি রিমোট কিনতে আমার 300-400 টাকা লাগতে পারে, আমি বিক্রি করবো ধরেন 500 টাকা। ওখানে রেট কত এটা তো আপনি জানেন না, এই রেট তো ওনাকে অবশ্যই জানাতে হবে, বুঝছেন? আচ্ছা আসেন এখন। হ্যাঁ, অ্যাকাউন্টিং এ একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ সবসময় হচ্ছে ঘটে যাওয়ার পরে আমরা এখানে এন্ট্রি দিই। মানে আমরা এখানে যা এন্ট্রি দিচ্ছি সব হয়ে গেছে, কনফার্ম হয়ে যাওয়ার পরে ওই যে সেলস রিসিপ্টটা বলেন বা একটা কনফার্মেশন যেটা আমার হাতে আসছে পেপার, ওই পেপার দেখে দেখে আমি এন্ট্রি দিচ্ছি। এখানে যেটা আমি এন্ট্রি দিচ্ছি, যারা আমরা এই কাজগুলো করি আমরা মূলত বুককিপার, এটা কিন্তু বুককিপিং এর কাজ। অ্যাকাউন্টেন্টের কাজ কি? অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে মূলত ডাটা অ্যানালাইসিস করা, রাইট? আপনি দেখবেন বিদেশে আপনি যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু যেগুলো বলবে যে ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, মানে সে ফুললি অ্যাকাউন্টেন্ট, তাদের বেতন দেখবেন 70-80 হাজার ডলারের নিচে নেই বছরে, $1,00,000 উপরে আছে বছরে, ঠিক আছে? এবং তার এক্সপিরিয়েন্স হবে কমপক্ষে 6 থেকে 10 বছর। আর যেগুলো ধরেন 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স চাবে, এটা হলো বুক কিপার। এবং আপনার তখন ওই কি থাকবে জানেন? ধরেন আপনি কি করেন, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল। মানে অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, আপনি ভেন্ডর ম্যানেজ করেন, মানে যাকে টাকা দিতে হবে সাপ্লায়ারকে টাকা দিতে হবে। আর এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আপনি কাস্টমার ম্যানেজ করেন যার কাছে টাকা পাবেন। আপনাকে অ্যাকাউন্টস পেয়েবল এবং রিসিভেবল এই দুইটা একসাথে দিবেই না, আপনি দেখবেন একজন থাকবে যে অ্যাকাউন্টস পেয়েবল এর কাজ করে, তার কাজ শুধু অ্যাকাউন্টস পেয়েবল নেই। একজন থাকবে অ্যাকাউন্টস রিসিভেবল এর কাজ করে, যে তার কাজ শুধু অ্যাকাউন্টস রিসিভেবল নেই।
একজন থাকে কি পেরোলের টাইম শিট এন্ট্রি দেয়, ওর কাজ শুধু পেরোলের টাইম শিট এন্ট্রি দেওয়া, ঠিক আছে। আর একজন দেখবেন যে কাস্টমার সাপ্লায়ার অ্যাড করে বা যাই হোক এই ধরনের টুকটুক কাজগুলো করে। একজন দেখবেন যে ব্যাংক রিকনসাইল করে, ব্যাংকের স্টেটমেন্ট আসতেছে, ওর কাজ হচ্ছে যে এই ব্যাংকের স্টেটমেন্ট গুলো রিকনসাইল করা, বুঝছেন। এবং এই যে ধরেন 5, 7, 10 জনের যে বুককিপিং এর কাজ করতেছে, এদের উপরে 2জন অ্যাকাউন্টেন্ট আছে। ওকে, তো আমরা মূলত এখানে যে কাজগুলো করব এটা মূলত বুককিপিং এর। আপনি কিন্তু হ্যাঁ, না অ্যাকাউন্টিং নলেজ লাগে। সাপোজ সাপোজ ধরেন এই যে ধরেন যে এই টিভি রিমোটটা যে আমি জার্নাল না করে আমি এখানে কিভাবে এন্ট্রি দিব, এই জিনিসটা যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই ডিসিশন গুলো নিবে অ্যাকাউন্টেন্ট, যে তুমি এটা জার্নাল করে করবা নাকি এটা আমি এইভাবে এন্ট্রি দিব। বাট এই যে এন্ট্রি দেওয়ার কাজটা মাসিমারা কেরানি আর কি, হ্যাঁ, এটার কাজটা হলো বুককিপার। অ্যাকাউন্টেন্ট বলে দিবে যে তুমি এটাকে এই খাতে দেখাও, বলো যে এটা এক্সপেন্স, এটা এক্সপেন্স, এটা হচ্ছে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন আপনি বুককিপার হিসেবে যদি আপনার অ্যাকাউন্টিং নলেজ না থাকে, সে যে বলে দিল যে এটা অফিস এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কিন্তু অ্যাকাউন্টিং নলেজ না থাকলে কিন্তু আপনি এজ এ বুককিপারও হইতে পারবেন না। আমি কেমনি বুঝবো যে এটা ও কেমনি এন্ট্রি দেবে। হ্যাঁ, ডিপ অ্যাকাউন্টিং লাগে না, মানে মূলত ডিপ অ্যাকাউন্টিং লাগে না এটা ঠিক। মানে অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টেন্ট হইতে গেলে ডিপ অ্যাকাউন্টিং নলেজও লাগবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লাগবে, তারপর আপনার কি বলে আরো অনেক কিছু ডাটা অ্যানালাইসিস করার ক্ষমতা লাগবে, আর অনেক কিছু মিলে একজন অ্যাকাউন্টেন্ট হয়। আমরা বাংলাদেশে যারা নিজেদেরকে অ্যাকাউন্টেন্ট বলে পরিচয় দেই, আমরা মূলত 90% দিয়ে অ্যাকাউন্টেন্ট, বুঝতে পারছেন। এমন কি যারা সবাই অ্যাকাউন্ট, বাট উনি দেখবেন যে একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু সে অ্যাকাউন্টিং এর পুরো তার কোম্পানির অ্যাকাউন্টিং এর পুরো কাজ সে করে না, সিঙ্গেল পার্টের কাজ করে, তাই না। এটাই আর কি। তো যাই হোক, আমরা তো এখানে ছোট্ট একটা মুদির দোকানকেও ডিপার্টমেন্টাল স্টোর বলি, তাই না। ডিপার্টমেন্টাল স্টোর মানে কিন্তু একটা স্টোর। ডিপার্টমেন্টাল স্টোর কোনগুলা, যেমন ধরেন ওয়ালমার্ট, ওয়ালমার্টের একটা স্টোর আপনার ঘুরতে গেলে ঘন্টাখানেক উপর সময় লাগে, এত বড়। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা। এই যে ডিপার্টমেন্ট যে আলাদা, ধরেন ওয়ালমার্টের ভিতর মুদির সেকশন আছে, মুদি মুদি দোকানে যেগুলো আমরা কিনি না, এইটা ওয়ালমার্টের ভিতর ক্লোথিং সিস্টেম আছে, মানে তাদের যে ক্লোথ মানে কাপড় চোপড়ের সেটার সেকশন আলাদা। এই যে প্রতিটা ডিপার্টমেন্ট যে আলাদা আলাদা করে করে তারা করতেছে, এবং একটা ডিপার্টমেন্টাল স্টোরে একটা 1 টাকা দামের দিয়া সলাই ম্যাচ থেকে শুরু করে এমন ডিপার্টমেন্ট আছে হেলিকপ্টার পর্যন্ত কিনতে পারবো। আমরা একটা মুদি দোকান দিয়ে ডিপার্টমেন্টাল স্টোর নাম দিই। তো ওই যাই হোক, মানে আমাদের কনটেক্সটে চিন্তা করলে হবে না, এটা ওইভাবে। আচ্ছা দেখেন তাহলে, এইটা যদি আমি এইভাবে এন্ট্রি দেই আমার সাপ্লায়ারকে, খালিদ এটা হচ্ছে অ্যাকাউন্ট, না এটা অ্যাকাউন্ট দিব আমি ক্যাশ থেকে, ক্যাশ অ্যাকাউন্ট থেকে, তাই না, ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছি, পেমেন্ট মেথড ক্যাশ। এই যে এই টিভি রিমোট কিনছি আমি কত, এই 2000 টাকার, এটা আমি ক্যাশে কিনছি না, এটা আমি 7 ক্লোজ দিলাম। তাহলে খালিদ স্টোরে আমার ওই যে জার্নালের প্রথম অংশটুকু 3000 টাকা তো আমি ডেবিট করছি। এটা কি বললো, ও ট্যাক্স রেট মিসিং বলছে, ট্যাক্স রেট তো দিছি, নো ভ্যাট দিছি, আর কি দিব, জিরো দিব, এটা দিব। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখানে দেখেন দুইটা অ্যাড করে রাখছি, ও বলতেছে এটাতে ট্যাক্স নাই। আচ্ছা এইটা কি বুঝছেন, ধরেন এটা যদি আমার নন ইনভেন্টরি হয় তাহলে আমি ক্যাটাগরি দিলাম কি স্টেশনারি, এখানে দিলাম আমি ধরেন কি স্টেশনারি কিন্তু সেটা নাম দিলাম, এখানে দিলাম অ্যামাউন্ট 2000, এখানে ভ্যাট অ্যাড করলাম কত, ধরেন নো ভ্যাট। এখন আমি কিন্তু এটা দুইটাই একবারে 7 ক্লোজ দিতে পারবো না, তাহলে আমার অ্যামাউন্ট কিন্তু হয়ে যাবে 2 দিয়ে 4000, হচ্ছে না 4000। এখন আমি হয় এইটা যদি আমার স্টক হয় তাহলে আমি এইরকম আইটেমে দিয়ে 7 ক্লোজ দিব, আর যদি স্টক না হয় তাহলে আমি আইটেমে কিছু দিব না, এটা আমি কেটে দিই, অথবা এটা আমি এখান থেকে ডিলিট করে দিই। তাহলে দেখেন স্টেশনারি মানে কি, নন স্টক নন ইনভেন্টরি আইটেম, তাহলে আমি এখানে ক্যাশ দিয়ে কিনছি এগুলো সব ঠিক আছে, তার কাছ থেকে কিন্তু এটাও ঠিক আছে। এখন যদি আমি এটা 7 ক্লোজ দেই তাহলে কিন্তু 7 ক্লোজ নিয়ে নিচ্ছে।
আর যদি আমার ইনভেন্টরি হতো তাহলে আইটেমে বসায় ওইভাবে দিতাম। তাহলে এটা গেল আমার ক্যাশ পার্ট, ক্যাশ টাকা যেটা কিনছি। আর আমি যদি বাকিতে কিনি তাহলে কি করব, তাহলে আমি এখান থেকে একটা করব কি, বিল। এখান থেকে করব আমি বিল। শুক্রবার সকালে মানুষ ঘুম থেকে উঠলে ইন্টারনেটটা চালানো না, বিল করব। বিল করলে কি হবে, অ্যাকাউন্টস পেবল অটোমেটিক চলে যাবে। তাহলে এখানে কি আসলো, খালিদ স্টোর, টার্মস কয় দিনের, ধরে নিলাম 15 দিনের টার্মস। ডেট কবে, ডেট ঠিক আছে 2016 সালের 1। আচ্ছা, এখন দেখেন, এখন আমি যেহেতু আইটেম দিয়ে করতেছি না, আমি ক্যাটাগরি দিয়েই করি, কারণ কিনছি কি স্টেশনারি। স্টেশনারি দিলাম, কি কি স্টেশনারি ডেসক্রিপশনে লিখলাম, এখানে কত, 1000, বাকিতে কিনছি 1000। হ্যাঁ, এইখানে দেখেন একটা বোঝার বিষয় আছে, যেইটা আপনার স্টক মানে বিক্রির জন্য কিনতেছেন সেইটাই শুধু বসাবেন এই আইটেম। এর বাইরে যে এক্সপেন্স গুলো করতেছেন সেটা বসাবেন আপনি এখানে। আপনি রিয়েল লাইফে মানে যখন অ্যাকাউন্টেন্ট হবেন দেখবেন যে আপনার এই এই আইটেম লাগে হচ্ছে মাসে 2 বার বা 3 বার, স্টক আনেন 2-3 বার। হ্যাঁ, কিন্তু এই 2-3 বার এখানে ধরেন কয়েক লক্ষ টাকা হয়ে যায়, বড় বড় অ্যামাউন্ট। কিন্তু রেগুলার ছোট 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 জিনিসগুলো ক্যাটাগরিতে করতে হবে এক্সপেন্স। বুঝতে পারছেন কি? তাহলে এই 1000 টাকা যদি আমি এটা জার্নাল না করি, আমি এটা দেখাচ্ছি যে এটা তো আমার জার্নাল করব, বাট এইটা এই যে এই জার্নাল না করেও এটা যে কিভাবে আপনার করা যাবে, সবগুলোই যে হবে তা না, যেটা যেটা হবে। বুঝলে কোনটা জার্নাল করতে? হ্যাঁ, বুঝলি। আচ্ছা, আমি আমি আরো বলি, দেখেন এর মধ্যে আপনার অ্যান্সার পান কিনা। সেটা হচ্ছে যে ধরেন জার্নালি করতে হবে এমন না, ধরেন এই যে এই এন্ট্রি গুলা, হ্যাঁ, এই যে এন্ট্রি গুলা, এটা তো আমি জার্নাল দেখানোর জন্য বলছি। উনি ধরেন কিছুই বলে দেয় না, উনি শুধু আপনাকে, ক্লায়েন্ট শুধু আপনাকে এই কটা এন্ট্রি বলে দিচ্ছে, এখানে 1 2 3 4 জায়গায় ধরেন ডেট বলে দিচ্ছে, এই ডেটে আমার এই এন্ট্রি হচ্ছে। এখন যেটা এই যে যেমন ধরেন প্রথম এন্ট্রিটা উনি ব্যবসা শুরু করছে এত টাকা নিয়ে, এইটা তো আর আপনি পারচেজ বা মানে এক্সপেন্স মানে পারচেজ বা সেল করে কোনো কিছুতে আপনি এটা অ্যাড করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার জার্নালি করতে হবে। এইটা আপনি জার্নাল দিয়ে এন্ট্রি দিলেন, বুক কিপার হিসেবে আপনার মাথা খাটাইতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যদি ওনার সিকিউরিটিতে আপনি 1 লাখ টাকা দিলেন, কিন্তু ওনার সিকিউরিটিতে যে ব্যবসা শুরু করছে সেটা তো আর ওখানে আসবে না। আপনি বলছেন চার্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যালেন্স দিবেন, ব্যালেন্স তো আপনি দিলেন, কিন্তু ওইটা যদি ব্যবসা শুরু করছে সেইটা তো আর আপনি হিসেবে ওই চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আসবে না, জানার আপনাকে করতেই হবে। বুঝছেন? তো ধরেন যে এটা আপনি ক্যাশ আর ওনার সিকিউরিটি দিয়ে আপনি করলেন, করার পর এরপর হচ্ছে এটা এটা পারচেজ করলেন, ঠিক আছে। এখন ধরেন এই যে পারচেজ যে করছেন, এটা তো আমরা সরাসরি পারচেজ দিয়ে দেখাতে পারি, এক্সপেন্স দিয়ে পারচেজ দেখাতে পারি না। এখন ধরেন যে, হ্যাঁ, না, অ্যাসেট আপনার অ্যাসেটে তো আপনি দেখাবেন সেটা চার্ট অফ অ্যাকাউন্টে। এই যে ফার্নিচারটা যে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট করবেন সেটা আপনি ফিক্সড অ্যাসেট দেখাবেন। বাট যখন আপনি পারচেজ করতেছেন, পারচেজ করার সময় কিনতে হবে না, কেনার এন্ট্রিটা তো আপনি পারচেজ দিতে মানে এক্সপেন্সই দেখাতে হবে। আপনি কেনার সময় যে চার্ট অফ অ্যাকাউন্টটা ব্যবহার করবেন মানে এখানে এই ফার্নিচার, এই ফার্নিচারটাকে আপনার অ্যাড করতে হবে যদি আপনি জার্নাল না করেন। জার্নাল না করলে আপনাকে প্রথমে এটা কার কাছ থেকে কিনছেন সেটা আপনাকে জানতে হবে, যে এটা কার কাছে, সাপ্লায়ারের নামটা অ্যাড করতে হবে। তারপর আপনার ফার্নিচার অ্যাড করবেন, এই ফার্নিচারটা দিবেন আপনি ফিক্সড অ্যাসেটের আন্ডারে। অ্যাকাউন্ট টাইপ অ্যাসেট, ডিটেল টাইপ ফিক্সড অ্যাসেট, নাম কি ফার্নিচার দিলেন, এইটা আপনি ফিক্সড অ্যাসেট আন্ডারে অ্যাড করলেন। কিন্তু এই যে 7,000 টাকা যে আপনি ক্যাশ দিয়ে কিনলেন, এইটা তো আপনাকে এক্সপেন্স করে দেখাতে হবে। বুঝছেন না? তখন আপনি এক্সপেন্স করতে পারবেন। আপনি সাপ্লায়ারের নাম দিলেন, এখানে শুনবেন যে এটা কার কাছ থেকে কিনছেন, সাপ্লায়ার কে, অমুক সাপ্লায়ার। সাপ্লায়ারের নাম দিলেন, দেওয়ার পর আপনি এক্সপেন্সে যে কি দিবেন, এই যে যে ফার্নিচারটা অ্যাড করছেন সে ফার্নিচার দিবেন। দিয়ে ওই ফার্নিচারটা অ্যাড করবেন কিসে, ফার্নিচার নর্মালি তো আমরা বিক্রি করি না, এটা কিসের জন্য কিনি না, নন ইনভেন্টরিতে অ্যাড করবেন। অ্যাড করবেন নন ইনভেন্টরিতে, কি কিসের আন্ডারে,
ফিক্সড অ্যাসেট জেনারেট, ঠিক আছে, করে আপনি এটাকে সেভ দিবেন। সেভ দিলেই পরে আপনার মানে কি বলে এক্সপেন্সটাকে সেভ করবেন, তাহলে হয়ে গেল। আর যদি জার্নাল করেন তাহলে তো এত কিছুর দরকার নেই। জার্নাল করলে আপনি পারচেজটা দেখাই দিবেন কিসে, ডেবিটে, আর ফার্নিচার দেখাই দিবেন আপনি ক্রেডিটে। ও সরি, ফার্নিচার ডেবিট, সরি, পারচেজ বলতে চাই, ফার্নিচার করবেন ডেবিট আর ক্যাশ করবেন আপনি ক্রেডিট, ক্যাশ বের হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন? যে জার্নাল জানে তার জন্য জার্নাল, কিন্তু এখন অনেকে আছে জার্নালটা জানে না। মানে আপনাদের ব্যাচে হয়তো সবাই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, আর অনেক ব্যাচে আছে যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না। আর এটা তৈরি করা হয়েছে যারা অ্যাকাউন্টেন্ট তাদের জন্য, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য, মানে সবাই যাতে ব্যবহার করতে পারে। ওকে, তাহলে আমরা কি এখন এই জিনিসটা একটু পারবো? এটা আমার বিল ক্রিয়েট করতেছি তাই না, 1,000 টাকার, ওই যে কোনটা, যেটা ক্রেডিটে কিনছি, বিল ক্রিয়েট করলাম, সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন সেভ এন্ড সেন্ড করা যাবে, সেভ এন্ড সেন্ড অপশন আছে। ও বিলে পাচ্ছেন না, আচ্ছা, ওকে 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 ওকে, বিলে সেভ এন্ড সেন্ড নাই, সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ, বিলটা আপনি যেটা ওই যে রেমিটেন্স অ্যাডভাইস পাইছেন না, হ্যাঁ হ্যাঁ, এই বিল প্রিন্ট করা যায় না, এই বিল প্রিন্ট করা যায় না। আমি তো বললাম যে সফটওয়্যারের কিছু না কিছু লিমিটেশন থাকবে। এই বিলটা আপনি প্রিন্ট করতে পারবেন না, বাট এটা যখন আপনি পেমেন্ট হবে তখন এদের রেমিটেন্স অ্যাডভাইস, ওই যে লেখা থাকে না রেমিটেন্স অ্যাডভাইস বড় করে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা করতে পারবেন। এই বিল আপনি, হ্যাঁ যাবে। রাইট, ধরেন যে আপনি এখানে যেহেতু আমার ডেট দেওয়া নেই, নাম্বার দেওয়া আছে 1 2 3 4, আমরা ধরে নিচ্ছি সবই আমার 1 এপ্রিলেরই ঘটনা, একবারে সব ঘটছে। তাহলে আপনি একই ডেটে সবগুলো ডেবিট ক্রেডিট যা আছে সব একবারে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেট যদি ডিফারেন্ট হয় তাহলে একই জার্নালে আপনি সব দেখাতে পারবেন না, ডেট আপনাকে আলাদা করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ধর আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন 10 তারিখে, বাট আপনি সব এক ডেটে দেখাই দিলেন, তাহলে ব্যাংকের সাথে আপনার হিসাব মিলবে? এটাই আর কি। 1 মাসের হিসাবে আরেক মাসে চলে যাবে শেষের দিকে হলে, বুঝেন নাই? এই জন্য ডেট যদি আলাদা হয় তাহলে আপনি এন্ট্রি দেওয়া, ডেট আলাদা হলে প্রতিটা জার্নাল আলাদা আলাদা করে দিতে হবে। আর যদি ধরেন একই ডেটে 5টা ঘটনা ঘটছে, আপনি একসাথে দিতে পারেন, সমস্যা নেই। কি দুইটা? হ্যাঁ, কুইক বুকে ওই জিনিস নাই। কুইক বুকটা, জি জি সব জার্নাল। আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক অ্যাকাউন্টিং এর মেথড, ঠিক আছে, এখানে কিছুটা অটোমেটেড আছে। এখানে আমরা কি করি, ধরেন মানে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করি তাই না, আলটিমেটলি আমাদের বেসিক ইয়েতেও তাই হয়। কিন্তু কুইক বুকে এর বাইরে, মানে আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরে কুইক বুক কিছু করার অপশন নাই, এইভাবে করে আমাদেরকে করতে হবে। Right. এটা এখানে এন্ট্রি দেওয়া মানে ডাইরেক্ট জায়গা মতো হিট করে বসবে, বুঝছেন? এটাই হচ্ছে এটার মানে ওই আপনি যেটা বলতেছেন ওইটা করার পরে যে আমরা কোথায় কোথায় পোস্টিং দিব, এখানে সরাসরি পোস্টিং। ওকে, আপনি বলতেছেন যে একসাথে দুইটা জার্নাল করে দেখাবো, দুইটা জার্নাল করে এখানে দেখানো লাগবে না, একটু পরে একসাথে 23টা জার্নাল একসাথে করবো, হ্যাঁ, পেরোলে 23টা হেড একসাথে বসাবো। ওকে, তাহলে আমি আসলে জার্নাল দেখাতে যে অ্যাডিশনালি আপনাদেরকে এটা দেখাইলাম যে এটা আপনি জার্নাল ছাড়াও করতে পারবেন। এই জায়গায় কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার মাথা খাটাইতে হবে কোনটা সুবিধা হয়, এবং আপনাকে মাথা খাটাইতে হবে কোনটা, ধরেন একটা জার্নাল ছাড়া হবে না, কিন্তু আপনি জোর করে ওটাকে কোন একটার মধ্যে নিতে চাচ্ছেন,
এটা আপনাকে বুঝতে হবে যে না এটা জানা ছাড়া হবে না, ওটা জানাল দিতে হবে। আবার আরেকটা কি, যে এটা জার্নাল ছাড়া সহজেই এক্সপেন্স বা সেলস করলে দেওয়া যাচ্ছে, কিন্তু আপনি কষ্ট করে 8টা 10টা ধরেন একবারে হতে পারে না এরকম যে একসাথে 3-4টা এন্ট্রি, কষ্ট করে 3-4টা এন্ট্রি দিচ্ছেন, মানে এই জায়গাটা আপনার মাথাটা একটু খাটাইতে হবে, ঠিক আছে? এখন আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা তো মোটামুটি জার্নাল এন্ট্রি কিভাবে দেয় এটা বুঝছেন তো এখন, বুঝছেন না? আচ্ছা, এই জার্নাল গুলো সবগুলো আপনারা এন্ট্রি দিবেন, একটা একটা করে দিবেন, একসাথে দেওয়ার দরকার নেই, আলাদা আলাদা করে দিবেন। ওকে, ডেট আলাদা আলাদা করে দেন, ওখানে তো ডেট দেওয়া নাই, 1 2 3 4 দেওয়া আছে না, যেটা ডেট দেওয়া আছে ডেটে দিবেন, যেটা 1 2 3 4 দেওয়া আছে আলাদা আলাদা আপনার ইচ্ছা মতো ডেটে দেন। প্রথমে আলাদা আলাদা করবেন, করার পর এই জার্নাল গুলো কিন্তু ডাউনলোড করা যায়। জার্নাল রিপোর্টে যাবেন, রিপোর্ট থেকে জার্নাল রিপোর্ট সার্চ করবেন, জার্নাল অথবা নিচের দিকে আছে জার্নাল, সার্চ করলে আসবে। জার্নাল রিপোর্টে গিয়ে আপনি এন্ট্রি দিচ্ছেন 2016 সাল, তার মানে আপনাকে সিলেক্ট করতে হবে অল ডেট, অল ডেট রিপোর্ট রান করবেন, সবগুলো জার্নাল আসবে, একটা করে জার্নাল ওপেন করবেন, সেভ দিবেন, একটা করে জার্নাল ওপেন করবেন, সেভ দিবেন, এটা করা যায়, জার্নাল তো করা যায়। এই জার্নাল গুলো অ্যাটলিস্ট 5 7 10টা জার্নাল সেভ করে রাখবেন, কারণ যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় সে বলে যে ভাই আপনার এই এন্ট্রিটা কিভাবে দেয়, জার্নাল দিয়ে আছে, জার্নাল করতে পারেন একটু দেখান দিয়ে কিভাবে, আপনি মানে আপনার রেকর্ড আছে কিনা, চট করে জার্নালের যাতে ওই ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিতে পারেন। ওকে, মানে আপনি যে জার্নাল বলেন। এখানে ফেভারিট করা যায় আমি যতদূর জানি, দেখি। আচ্ছা, এই যে দেখেন এই যে রিপোর্ট না, এখানে দেখেন ফেভারিটে আছে, যে ফেভারিটে 3টা জিনিস আছে, যে 3টা জিনিস আমার সব থেকে বেশি লাগে, অ্যাকাউন্ট রিসিভেবল, এজিং সামারি, ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এইটা কাস্টমাইজ একটু ম্যানেজমেন্ট রিপোর্ট। আচ্ছা, ফেভারিটে আর কিছু অ্যাড করা যায় কিনা, না আর কিছু যাচ্ছে না। এখানে যেটা করতে হবে আপনাকে, এই যে এখানে যে সার্চ করতে হবে, না এই যে জার্নালটা সার্চ করলাম, দেখেন জার্নাল চলে আসছে, জার্নাল। ওকে, এই যে এখানে আপনি সিলেক্ট করবেন অল ডেট, সিলেক্ট করলে দেখেন সবগুলো জার্নাল আসছে না, এটা সেভ করা যায় তো, পাইছেন না এটা, এগুলো সেভ করে রাখবেন। আচ্ছা, এখন আপনার ফেভারিট 3টা আছে, 3টাই এখন এই রিপোর্টে যা আছে, এই রিপোর্টে কিন্তু মোটামুটি আপনার মনের চাহিদা যা আছে সবই, মনের চাহিদাটা বেশি আছে না, তো মোটামুটি 100টার উপরে, 100টার মতো রিপোর্ট আছে আর কি, যেমন পেরোল নিয়েই কতগুলো আছে, এরকম প্রতিটা সেকশন ধরে ধরে আছে। তার মানে আপনি যদি ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে কি করলো, একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিল, ধরেন বিদেশে ম্যাক্সিমাম কিন্তু ক্যাশ ট্রানজাকশন হয়, মানে ক্যাশ ট্রানজাকশন হয় না বলতে কি, মানে হাজারে 2 4টা হতে পারে, হাজারে শতে না, হাজারে 2 1টা হতে, ম্যাক্সিমামই হচ্ছে কার্ড পে হচ্ছে, ব্যাংক ট্রান্সফার হচ্ছে, ওয়ালেট থেকে হচ্ছে, মানে ওরা ক্যাশ নিয়ে, ওদের ক্যাশের কোনো বিষয় নেই। তো ধরেন যে একজন একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠাই দিল, কারণ ওর যা ঢোকে ওই ব্যাংকেই ঢোকে, যা বেরোয় ব্যাংক থেকে বেরোয়, ঠিক আছে? দিয়ে বললো যে আমাকে এই এই ধরেন সেপ্টেম্বর মাসের প্রফিট এন্ড লস বের করে দাও, করা যাবে না এটা? যেটা ঢুকছে সেটা কি, ইনকাম, তাহলে ওটা কিভাবে ঢুকছে, সেলস এর মাধ্যমে ঢুকছে না কিভাবে ঢুকছে সেটা আমরা এন্ট্রি দেবো, তাই তো? যেটা বের হয়ে গেছে এক্সপেন্স, কি ধরনের এক্সপেন্স সেটা এন্ট্রি দেবো। তাহলে ওর যদি আমরা সমস্ত কিছু এন্ট্রি দেই, দিয়ে শুধুমাত্র রিপোর্টে গিয়ে প্রফিট এন্ড লস রিপোর্টটা ওই ডেট সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ সিলেক্ট করে রান করে দেই, তাহলে হয়ে গেল ট্রায়াল ব্যালেন্স। ব্যাংক ব্যাংক স্টেটমেন্টের তো আপনার ওপেনিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স থাকবে, ওপেনিং ব্যালেন্স যেটা ওটাই তো ট্রায়াল ব্যালেন্স। না না না, এটা এটা হচ্ছে কি, আমি বলি উনি আপনাকে বলছে যে সেপ্টেম্বর মাসের প্রফিট এন্ড লস বের করে দাও, একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমার এই স্টেটমেন্টের উপরে প্রফিট এন্ড লস বের করে দাও, আপনি যেটা বলছেন সেটাও রাইট, এটা হচ্ছে আপনার মূল অ্যাকাউন্টিং করার সময় আপনার ওটা লাগবে। বাট কেউ একজন আপনাকে একটা এক্সাম নিচ্ছে, আপনাকে বলে সেপ্টেম্বর মাসের, সেপ্টেম্বর মাসের জন্য তো আপনার অগাস্টে যাওয়ার দরকার নেই, সেপ্টেম্বরে যা লেনদেন হয়ে যাবে সেটার উপরেই প্রফিট লস বের করবে। আপনি যেটা বলছেন ওটাও ঠিক, ওটা ওটা কখন লাগবে আমার,
ওটা লাগবে যখন আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন, আপনাকে তখন আপনি বলবেন যে আগের মাসে ট্রায়াল ব্যালেন্স দেওয়া, ঠিক আছে? বাট আপনি এখন আপনার একটা ইন্টারভিউ চলতেছে, আপনাকে চট করে এরকম বলে, কিন্তু এরকম হয়েছে আমার স্টুডেন্ট, ও অলরেডি জব পেয়ে গেছে, ওকে বলছে যে প্রফিট লস বের করতে, তাহলে সিম্পল বিষয়, সেটা হচ্ছে যে আমি ডাটাগুলো এন্ট্রি দিব, দিয়ে রিপোর্টে যাব, প্রফিট অ্যান্ড লস রিপোর্টে যাব। কোন মাস বলছে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1 তারিখ থেকে 31 তারিখ সিলেক্ট করবো, রিপোর্ট রান করবো, ওই রিপোর্টটা প্রিন্ট করে দিয়ে দেবো বা এক্সপোর্ট করে দিয়ে দেবো, শেষ। অবশ্যই আছে। এইটা আপনার যখন ব্যাংক রিকনসিলিয়েশন দেখাবো না, তখন আরো সহজ হবে, এগুলো সবার মধ্যে চলে আসবে। ওকে, আচ্ছা দেখেন, এখন এই জার্নাল গুলো আমরা কি এন্ট্রি দিতে পারবো এখন? আর আপনি যেটা বলতেছেন একবারে সবগুলো জার্নাল, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, বা সেটা পেরোলেই চলে আসবে, হ্যাঁ। আচ্ছা আসেন, জার্নালটা আগে দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আমরা যাব পেরোল করতে। পেরোলের বিষয়টা হচ্ছে কি, পেরোলের বিষয়টা হলো, পেরোলটা হয় দুইটা ভাগে, একটা পেরোল হয় দুই ভাগে। প্রথম ভাগ থাকে হচ্ছে পেরোল প্রসেস। পেরোল প্রসেসটার মধ্যে কি থাকে? পেরোল প্রসেস হচ্ছে পে স্লিপ তৈরি করা পর্যন্ত, মানে আপনি পেমেন্ট পাওয়ার আগে আপনার ওয়ার্কিং আওয়ার কতটুকু, আপনার কোনো লিভ আছে কিনা, আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, এগুলো সব রেডি করে, ধরেন আপনার স্যালারি 60,000, আপনার 60,000 টাকা কিভাবে হয়েছে এটা কিন্তু পে স্লিপে দেওয়া থাকে। বেসিক স্যালারি কত? বেসিক স্যালারি আপনার 40, এটার সাথে এইটা হাউস রেন্ট যোগ হয়েছে, এটার সাথে মেডিকেল অ্যালাউন্স যোগ হয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যোগ হয়েছে, এরকম অ্যালাউন্স ট্যালাউন্স যোগ হয়ে আপনার কমিশন যোগ হয়েছে, সবকিছু মিলে আপনার ধরেন 60,000 টাকা, এটা হলো আর্নিং। তারপরে কি থাকে পে স্লিপে? তারপর থাকে ডিডাকশন। কি ডিডাকশন হয়েছে? আপনার অফিস থেকে পার্সোনাল লোন আছে 2,000 টাকা কাটছে, আপনার প্রভিডেন্ট ফান্ড আছে 1,000 টাকা কাটছে, আপনার ধরেন অফিসের যে ট্রান্সপোর্টে যান, আপনি অফিসের বাসে যান আসেন বা অফিসের গাড়িতে যান আসেন, সেটার জন্য 3,000 টাকা কাটছে, এরকম ডিডাকশন থাকে না? আপনার ট্যাক্স বাবদ এত টাকা কাটছে, এরকম থাকে না? থাকার পর আপনার কি থাকে? টেক হোম থাকে, কত টাকা আপনি বাসায় নিয়ে যাচ্ছেন। 60 থেকে দেখা গেল কেটে কুটে 12,000 টাকা আছে, 48,000 টাকা আপনার টেক হোম। এইভাবেই তো স্যালারি হয়, তাই না? এই যে জিনিসটা রেডি করে পে স্লিপটা, এই রেডি করার কাজটা মূলত আমাদের মানে কোন ডিপার্টমেন্টটা করে? এটা করে এইচআর। এটা কিন্তু অ্যাকাউন্টস করে না, এটা এইচআর রেডি করে পাঠায় কোথায়? অ্যাকাউন্টসে। এইটা ফার্স্ট পার্টটা করে হচ্ছে পেরোল প্রসেস। আপনি কি, আপনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে সবসময় চলে আসবে কি, এই পে স্লিপটা আসবে। এই পে স্লিপ দেখে আপনি কিভাবে কোনটা কোথায় ফেলবেন এবং কিভাবে জার্নাল এন্ট্রি দিবেন, এটা কিন্তু এখানে কিন্তু দেখেন, আমার এখানে কিন্তু এমপ্লয়ি কোনো কিছু মানে আপনি যে মানে অ্যাকাউন্টিং করবেন, এই অ্যাকাউন্টিং এর কোনো কিছুর কিন্তু হেড এখানে দেওয়া নেই। এখানে আছে একমাত্র জার্নাল। এই জার্নাল করে আপনাকে পে স্লিপ দেখে এন্ট্রিটা দিতে হবে, এবং এইটা যদি আপনি একবার শিখে ফেলতে পারেন, তাহলে আপনার হিউজ ডিমান্ড আছে, বুঝছেন? এটা যদি আপনি একবার শিখে ফেলতে পারেন যে আপনার কোন হেড কোথায় যায় এবং কিভাবে এন্ট্রি দেয়, জিনিসটা খুব সহজ আবার খুব কঠিন। আপনি যদি বুঝতে পারেন, তাহলে 23টা না 43টা এন্ট্রি হলেও সহজ। আর যদি আপনি একটু বুঝতে না পারেন, তাহলে 23টা এন্ট্রি দেখে মাথা ঘুরে যাবে যে এটা কেমন হয় অনেকে দেখছে। ওকে, তো আপনার কাছে কি আসবে? পে স্লিপ। মানে আমরা এজ এ অ্যাকাউন্টেন্ট পেরোল প্রসেসের কাজ করব না, তারপরেও কুইক বুকে ছোট্ট ছোট্ট দুটো পেরোলের কাজ আছে, প্রসেসের কাজ আছে। জাস্ট টাইম এন্ট্রি দেওয়া যায়, মানে একটা স্টাফ কতক্ষণ থেকে কতক্ষণ কাজ করছে, এটা করা যায় সার্ভিসের ক্ষেত্রে। সার্ভিস, এটা এটা যখন এটা দেখাইছি না আপনাদেরকে, এই যে সিঙ্গেল টাইম এন্ট্রি আর উইকলি এন্ট্রি দেখাইছি, দেখাইছি না? তাহলে এই দুইটা কাজই এখানে করা যায়। সার্ভিসের ক্ষেত্রে কেন? ধরেন আমার এটা কি মেডিকেল রিলেটেড, আমার এখানে ডাক্তার নার্স আছে, তাহলে আমি যদি একটা ডাক্তারকে কোথাও পাঠাই একটা পেশেন্ট দেখার জন্য 1 ঘন্টার জন্য, তুমি 1 ঘন্টার একটা পেমেন্ট পাবে, এটা কি সার্ভিস না? তাহলে ওই ডাক্তারটা কতক্ষণ ধরে পেমেন্টটা মানে পেশেন্টটা দেখলো, এইটা আমাকে এখানে এন্ট্রি দিতে হবে না? এইটা আমি এন্ট্রি দিতে পারবো এবং এটা আমি প্রিন্ট করে নিয়ে দেখতে পারবো, কিন্তু এইটা কিন্তু আমার কোনো জায়গায় হিট করবে না, ঠিক আছে? এখন হিট করবে কখন? যখন আমি ওই এন্ট্রি থেকে এন্ট্রি দেখে একটা ইনভয়েস ক্রিয়েট করবো। অবশ্যই, আমি তো ইউকে বেসড একটা কোম্পানিতে চাকরি করি। ধরেন আমাদের কোম্পানি এরকম মানে এজেন্সি, আর কি এজেন্সি বলতে ধরেন বলছিলাম মনে হয় ইউকে তে যারা যায় বিদেশ থেকে, মানে ধরেন
বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে যারা যায় ইউকে তে, গিয়ে তারা বিভিন্ন ধরনের জব করে, তাই না? ধরেন একজন নার্স যার বাসা হচ্ছে ধরেন কেনিয়াতে, সে গেছে ইউকে তে স্পন্সর হিসেবে, মানে স্পন্সর ভিসা বলে হচ্ছে যারা, কেউ যদি আপনাকে হায়ার করে আর কি, যে তুমি আমার এখানে নার্স হিসেবে কাজ করবে। তো ধরেন আমাদের এখানে এসে সে কাজ করতেছে, তাকে আমরা মানে হসপিটাল বলেন বা কেয়ার হোম বলেন, ফিক্সড কিন্তু মানে পার্মানেন্ট কিন্তু ডাক্তার নার্স নেয়। পার্মানেন্ট ডাক্তার নার্স নিলে তাদের অনেক কস্টিং বেড়ে যায়, তারা সবসময় এজেন্সি হায়ার করে। আমাদের এটা হচ্ছে এজেন্সি, ডাক্তার নার্সরা এসে আমাদের কাছে কাজ চায়, আমরা তাদের ব্রোকার। হ্যাঁ, এজেন্সি মানেই তো ব্রোকার আসলে। মানে ওখানকার ওখানকার মানে ইউকে তে 95 to 97% জব হচ্ছে টেম্পোরারি, সরকারি জব। অনলি 7 to 5% জব হচ্ছে পার্মানেন্ট। সরকারি চাকরিতে উইকলি স্যালারি হয়। যেমন ট্যাক্সের সময় চলে আসতেছে, এই সময় সরকারি অফিসগুলো প্রচুর লোক নিবে এই 3 মাস বা 4 মাসের জন্য, যারা শুধু ট্যাক্সের কাজ করবে, তাদের সাথে হেল্প করবে। ওখানে কিন্তু ওই যে মানে মানে বছরে 2 মাস কাজ থাকে, তার জন্য আমি ফুল টাইম স্টাফ, মানে সরকারি চাকরি হয়ে গেল, সারা জীবনে 2 মাস কাজ করে শুয়ে বসে কাটাই দিবে, এই সিস্টেম ওখানে নেই, বুঝছেন? এই যে 6 মাস চাকরি করবে, এটার জন্য 2 বছর একটা ডিপ্লোমা লাগে, ডিপ্লোমা ডিগ্রি লাগে। বাট এটা কি হয় জানেন, এই 6 মাস বা 3 মাসের চাকরি তাদেরকে এত সুন্দর করে বেতন দেয়, তাদের বছর চলে যায়, অ্যামাউন্ট ওই রকম। তো যাই হোক, তো আমরা এখানে কি দেখাচ্ছি, এমপ্লয়ি অ্যাড করা দেখাইছি, তাই তো? তারপর উইকলি উইকলি টাইম শিট আর সিঙ্গেল টাইম শিট কিভাবে, মানে একটা সিঙ্গেল একবার জন্য কোথাও পাঠাচ্ছেন আর পুরো উইকের জন্য বুকড আছে, এটা কিভাবে পাঠাচ্ছেন, এটা মানে এন্ট্রি দিবেন, এটা দেখাইছি। এখন এই কুইক বুকে যদি আপনি বলেন যে ভাই পেরোল প্রসেস, পে স্লিপ আমি এখান থেকে কেন পাই না, পে স্লিপ এখান থেকে পাবেন না, কারণ পে স্লিপের সিস্টেম এখানে নাই। ঠিক আছে, আপনি আগে পুরো পে স্লিপ পাওয়ার জন্য অনেক বড় বড় আপনার সফটওয়্যার আছে অ্যাকাউন্টিং প্রসেসের। হ্যাঁ, অ্যাকাউন্টিং প্রসেস এবং অ্যাকাউন্টিং মানে পেরোল এন্ট্রি, একটা হলো সরি পেরোল প্রসেস এবং পেরোল অ্যাকাউন্টিং, দুইটা সফটওয়্যার কিন্তু সব সময় আলাদা, দুইটা কিন্তু এক সফটওয়্যার না। ঠিক আছে, আমার কোম্পানিতে যেমন আমরা ইক্লিপস বলে একটা সফটওয়্যার ব্যবহার করি, যেটা হচ্ছে আপনার এই টাইম শিট এন্ট্রি দেওয়ার জন্য, মানে তাদের প্রসেসের কাজ করার জন্য। আর একটা হচ্ছে সেইজ, একটা আছে সেইজ ব্যবহার করে আমাদের হচ্ছে এই যে এখান থেকে প্রসেস হয়ে যে টাকা পয়সা করে হিসাব হচ্ছে, সেই হিসাবটা হয় সেইজ। না, কুইক বুক সেইজ আলাদা, সেইজ আলাদা। সেইজ আমি নিজে নিজে কোর্স করতেছি, সেইজ আমার হয়তো আরো মাসখানেক লাগবে, হয়ে গেলে আমি সেইজে শুরু করবো বাংলাদেশে। বাংলাদেশে এখন সেইজ কেউ করাচ্ছে না, বাট সেইজের ভালো একটা ডিমান্ড আছে। আমরা কুইক বুক আর জেরো করাচ্ছি, কিন্তু কুইক বুকের পরে জেরোটা ধরেন যে নাম্বার 4 বা 5 পজিশনে, বাট নাম্বার 2 পজিশনে হচ্ছে সেইজ, পপুলারিটির দিক থেকে। ওকে, তো জেরো করানোর কারণ হচ্ছে জেরোটা আবার পপুলার হচ্ছে যে এই সাইডটাতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, এই সাইডটাতে হচ্ছে, বা ইউকে তে কিন্তু জেরো অনেক পপুলার, এই 3টা দেশে। এখন আমাদের যোগাযোগগুলো নর্মালি এই দেশগুলোর সাথে তো বেশি। তো সেইজটাও খুবই পপুলার, সেইজটাও আমি হয়তোবা নভেম্বরের দিক থেকে সেইজেরও একটা ইয়ে শুরু করবো। না না, সেইজের ইয়াও তো হচ্ছে মানে ক্লায়েন্টও তো হচ্ছে সব ওইদিকেই, আমেরিকা কানাডাতে সেইজের ক্লায়েন্ট, সব রাত 3টা বাজে। আপনার দিনের বেলা কোনো বুদ্ধি নেই। আচ্ছা আসেন, আপনাদের এখন একটা পে স্লিপ দেখাই। পে স্লিপ ইউএসএ, ধরেন হুবহু যা দেখাচ্ছি, আপনি যার কাজ করবেন হুবহু এই জিনিস আসবে সেটা নাও হতে পারে, বাট কিছু ফরম্যাট থাকবে ফিক্সড, সেটা দেখাচ্ছি আর কি আপনাকে। দেখেন এইটা হচ্ছে পেরোল ডিটেল রিপোর্ট, মানে এটা হচ্ছে পে স্লিপ। এইখানে দুইটা স্টাফের নাম আছে, একটা হলো জেমস বান্টা আর একটা হচ্ছে অ্যানি কর্ন। হ্যাঁ, এই দুইটা স্টাফের যে পে স্লিপ এই পর্যন্ত হচ্ছে, এই যে এখান থেকে জেমস বান্টার হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, আর অ্যানি কর্নের হচ্ছে নিচের থেকে এই পর্যন্ত, আর দুজনের টোটাল দেওয়া আছে এই জায়গায়, দুজন মিলে কত হয়েছে।
দুইজনার পে স্লিপ একসাথে দেওয়া আছে। এখন এই পে স্লিপটা আমাদের একটু বোঝার বিষয় আছে, পে স্লিপটাতে কোথায় কি আছে। হ্যাঁ বলেন। না আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, মিডল নেম তো ম্যান্ডেটরি থাকে না কোথাও। ধরেন অ্যানি দিলেন ফার্স্ট নেম, লাস্ট নেম দিলেন ইকন, সমস্যা নেই। ওকে, মিডল নেমটা ম্যান্ডেটরি থাকে না, ম্যান্ডেটরি না। আপনার যদি ধরেন যে তিনটা শব্দ আছে তাহলে মিডল নেম একটা বসাইলেন, যেমন জেমস বন্ডটা, এর তো মিডল নেম নাই, ফার্স্ট নেম লাস্ট নেম, মিডল নেম ফাঁকা থাকবে। ওকে, আর এর যদি অ্যানি ইর জায়গায় মিডল নেমটা ই বসে দিতে পারেন, আর শেষে কন দিতে পারেন। হ্যাঁ, না নিলে মিডল নেম ফাঁকা রাখবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে দেখা যায় কিনা, এখানে কলাম আছে কয়টা দেখেন, একটা কলাম যেখানে ওর নাম দেখতে পাচ্ছি, দুইটা কলাম এখানে আছে পে, আওয়ার্স, অ্যামাউন্ট। এএমটি মানে হচ্ছে অ্যামাউন্ট। পে বলছে এখানে কি কি পে আছে, এখানে কতক্ষণের জন্য পে করছে, আর এখানে হচ্ছে অ্যামাউন্ট, এটা হলো কলাম 2। এটা হচ্ছে বলছে দেখেন ডিডাকশন এবং অ্যামাউন্ট, এটা হলো কলাম 3। ডিডাকশন কি, মেডিকেল ইন্স্যুরেন্স এত টাকা, এটা ডিডাকশন, কলাম 3। কলাম 4 এ কি আছে, কলাম 4 এ বলা আছে দেখেন এমপ্লয়ি পেইড ট্যাক্স, এটাও আলটিমেটলি ডিডাকশন, বাট এটা ট্যাক্স হিসেবে ডিডাক্ট হবে। ওকে, এটা কলাম 4 এ আছে। এমপ্লয়ি মানে এমপ্লয়ির যে যে বেতন, এই বেতন থেকে কয় টাকা ট্যাক্স কি কি পারপাসে কাটবে, সেটা হচ্ছে কলাম 4 এ আছে। আর কলাম 5 এ আছে হচ্ছে এমপ্লয়ার পেইড ট্যাক্স। এমপ্লয়ার মানে কি, আমি মানে মানে কোম্পানি, এমপ্লয়ার মানে যে হায়ার করছে কোম্পানি। এখন ধরেন যে ইউএসএ তে এমপ্লয়িরও ট্যাক্স আছে, কানাডাতেও এমপ্লয়ারও ট্যাক্স আছে। এমপ্লয়িকে ধরেন 10 টাকা বেতন দিবেন আপনি এজ এ কোম্পানি, এই 10 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এমপ্লয়ি তো আর বেতন থেকে দিবেই, আপনাকেও দিতে হবে। ওকে, তো এখন আপনি যদি প্রশ্ন করেন এটা কেন দিতে হবে, এই উত্তর আমার জানা নেই, কারণ ওদের দেশের সিস্টেম দিতে হবে, দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কলাম কয়টা পাইলাম, 1 2 3 4 5টা। আমাদের দেশে আছে নাকি? সেও দেয়। ও হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড তো হচ্ছে বোথ পার্টিরই থাকে। হ্যাঁ, মানে এইটা, হ্যাঁ আমাদের দেশেও আছে, বাট ওটা হয়তো একটা বা দুইটা ক্ষেত্রে আছে, এদের ক্ষেত্রটা একটু বেশি। তো তাহলে আমরা 5টা কলাম পাইলাম। তার মানে একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, সেটা হলো জেনারেলি যদি কেউ ধরেন একটা ব্যবসা চালাতে গেলে ওর মতো করে হাতে লেখা বানায় পেয়েছি, সেটা হিসাব আলাদা। কিন্তু কেউ যদি ফরম্যাট ফলো করে ইউএস এর ফরম্যাট, তাহলে তাকে 5 কলামেই দিতে হবে। 5 কলামে প্রথমে কি আসবে, তার নাম ঠিকানা, তার ডেট টেট এগুলো আসবে, ডিটেল। দ্বিতীয় কলামে কি আসবে, স্টাফের সম্পূর্ণ আর্নিংস, কি 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 খাত থেকে মানে কি কি হেড এসে আর্ন করতেছে। তৃতীয় কলামে কি আসবে, তার ডিডাকশন, পার্সোনাল ডিডাকশন। এখানে ধরেন মেডিকেল ইন্স্যুরেন্স একটা ডিডাকশন আছে, এখানে আরো থাকতে পারতো, কি কি পারতো, ধরেন তার পার্সোনাল একটা লোন আছে, লোন ডিডাকশন। ধরেন তার এখানে একটা অফিসের গাড়ি ব্যবহার করে, ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ডিডাকশন। সে অফিস থেকে অফিসে খাবার খায়, ফুড অ্যালাউন্স ডিডাকশন। বুঝছেন তো এই ডিডাকশনের ঘর কি কি, তার পার্সোনাল যত ডিডাকশন আছে সব এখানে। আর এই শেষের দুইটা হচ্ছে সবকিছু, এই টাকা কিন্তু একটাও আপনারও না আমারও না, এই টাকা সব হলো সরকারের। এই যে এই ট্যাক্সটা কে দিবে, এই 10 টাকা 83 পয়সাটা দিবে কে, কোম্পানি দিবে। কোম্পানি দিবে, কিন্তু টাকাটা কোম্পানি না, কোম্পানি কাকে দিবে, গভর্নমেন্টকে দিবে। আর এই টাকাটা কোম্পানি কেটে রাখবে এমপ্লয়ি থেকে, এমপ্লয়ি আর এই মানে কোম্পানি নিজেরটা মিলে গভর্নমেন্টের কাছে পাঠাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই ফরম্যাটটাকে একটু বুঝলাম, 5টা কলাম থাকবে এবং 5টা কলামে কোন কলামে কি থাকে। ওকে, তাহলে হ্যাঁ, না না এগুলো তো দিব আপনাদের, এগুলো দিব। এই পিডিএফ দিব আপনাদের, পিডিএফ দিব, এবং এটা জার্নাল করা আছে, জার্নালটাও আপনাদেরকে এক্সেলে দিয়ে দিব। হ্যাঁ, এটা শুধু এন্ট্রি দিবেন কোথায়, কুইক বুকে, মানে আমি দিয়ে দেখাবো, অসুবিধা নেই। কেন এগুলো ফোল্ডার কি আমাকে সাজাই দিচ্ছে, আমি নিজে সাজাইছি, আপনারা সাজাবেন। হ্যাঁ, আপনি এই যে দেখলেন, কেন লিখ হারাই ফেলেন, আমি আমি কি করতাম জানেন, আমি কি করতাম, আমি হচ্ছে
লিঙ্কের জন্য আমি একটা ওয়ার্ড খুঁজছি, এখানে আমার সব লিঙ্ক। হ্যাঁ, আমাকে যখন লিঙ্ক কেউ পাঠাইতো আমি লিঙ্কটা কপি করে ওয়ার্ডে সেভ করতাম, ওগুলো লিখতাম এটা কিসের লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে আমি কি কাজ করতে পারবো, এরকম করে আমার একদম ফুল ওয়ার্ডে লেখা আছে। যার কারণে হ্যাঁ, না ওয়ার্ড ফাইলটা দেওয়া যাবে না। ওয়ার্ড ফাইলটাই আমি আপনার ওয়ার্ড ফাইল থেকেই আমি আস্তে আস্তে লিঙ্কগুলো আপনাদেরকে দেই, আপনারা নিজেরা বানাবেন। এইটা যদি আপনাদেরকে আমি দিয়ে দিই, এটা দেখা যাবে কি আপনি একা হয়তো বা এটা করবেন, ম্যাক্সিমাম এটা কোনোদিন খুলেই দেখবেন, বুঝছেন? দিব দিব দিব, শেষ হোক না। ওটা আপনি না শিখে আগে ওইটা দেখে কি করবেন, আগে এটা শিখেন তারপর ওটা দিন। ওকে, আচ্ছা। এখন যেটা হলো যে আজকে তো আমি নিজেও 10 মিনিট লেট করছি, তারপরে আপনাদের অনেক কিছু শিখাইতে যা মূল মূল যে কাজটা করাবো আছে সেটাতে এখনো যাইতে পারিনি। ওকে, এই যে এটা এন্ট্রি দিব কেন, আমরা দেখা আপনাকে আমি জিনিসটা বুঝাই দিব। আর আমার পেরোলের একদম ক্লিয়ার সুন্দর ভিডিও আছে, এটা দিব আজকে। এখানে বুঝবেন, আজকের ক্লাসটাও তো আমি দিব, এখানে বুঝবেন, ওই ভিডিও থেকে নিজে নিজে করবেন। ওই যে আপু যেমন একটা কাজ, মানে আপনি যে প্রশ্ন করেন না, বা যে কেউ যে প্রশ্ন করে, এটা কিন্তু কেউ ভাববেন না যে আমি প্রশ্ন করলে কখনো বিরক্ত হই। যে প্রশ্ন করে আমি আমার মনে মনে তার উপর খুব মানে খুশি থাকি, কারণ কারণ কি জানেন, যে প্রশ্ন করে তার মানে সেটা বাসায় যা প্র্যাকটিস করছে। না না, আমি কখনো বিরক্ত হই না ভাই। এই জন্য কি করতে হবে জানেন, ক্লাস শেষ করে একটু ওই দিনই একটু টাইম দিতে হবে। ক্লাস শেষ করে বাসায় যা 10টা মিনিটে খালি একটু কপি করে রেখে দিবি। হুম হুম। দেখেন আপনাদের গ্রুপে নতুন কোম্পানি অ্যাকাউন্ট কি করছি, নতুন কোম্পানি অ্যাকাউন্ট যখন আমি আগের সিস্টেম যখন বাতিল হয়ে গেল, না আগের লিঙ্কটা আর কাজ করছে না, এগুলো আপডেট আসবে, এগুলো 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 রেগুলার ঘটবে যে একটা লিঙ্ক কাজ করে না, ঠিক আছে? তো তখন আমি কি করলাম, আমি দেখলাম যে নতুন সিস্টেম কিভাবে করা যায়, করে কিন্তু আমি নতুন ভিডিওটা আপনাদেরকে দিলাম, যে আগে ওখানে কিন্তু লিখে দিছি যে আগের লিঙ্কটা কাজ করতেছে না, নতুনটা এইভাবে। যারা যারা দেখছেন তারা যদি সেভ করে রাখেন তাহলে কিন্তু হয়ে যায়। এখন যখন আপনি 2 দিন পার হয়ে যাবে, 2 দিনে কিন্তু এর মধ্যে অনেক কথাবার্তা হয়ে গেছে, তখন আর উপরে যে আর খুঁজে পাওয়া যায় না যে এই সিস্টেম। আচ্ছা, আপনার না এই গুগল ক্লাসরুমের কথাটা আমি মানে আপনার কাছ থেকে শুনছি, এবং আমি এটা করার জন্য কি করছি মাঝখানে ভুলে গেছিলাম, দেখি নেক্সট ক্লাস থেকে এটা করা যায়। আচ্ছা, ওখানে কি করা যায় বলেন তো? হুম। ওকে ওকে। আচ্ছা, আসেন দেখি, বসেন। হুম, হুম। আচ্ছা, এই রেকর্ডিং গুলো ওখানেই থাকে তাই তো? ওকে, একটা ভালো জিনিস। ওকে ওকে, বুঝতে পারছি। হুম, হুম, হুম। ওকে, আমি দেখি যত দ্রুত সম্ভব আমি সিস্টেমে চলে আসবো। আচ্ছা আচ্ছা,
আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নেই, আমরা দু একটা ক্লাসের মধ্যেই আমরা এই সিস্টেমে চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন, এই যে এই পে স্লিপটা আমরা কোথা থেকে পেলাম, এইচআর থেকে মনে করেন পেলাম, এই যে অ্যাকাউন্টেন্ট এটা পেলাম। এখন এইটা যে, এটা আমার মূলত কোথায় এন্ট্রি দিতে হবে, কুইক বুকে এন্ট্রি দিতে হবে, তা নাহলে আমি অ্যাকাউন্টস করবো কি করে, তাই না? এখন এইটা আমি কিভাবে এন্ট্রি দেবো, বা এইটা আমার দেওয়ার সিস্টেমটা কি, এটা দিতে হবে জার্নাল করে। কারণ কি, কুইক বুকে আমার তো এই সিস্টেম অটোমেটেড কোনো সিস্টেমে নাই। আমরা যতগুলো এখানে অপশন দেখলাম, কোনো অপশনে কিন্তু, এই যে প্লাস নিউতে যান, দেখেন এখানে কোনো অপশনে নাই, একমাত্র জার্নাল করে এটা দিতে পারবো। এখন আমি জার্নালে গিয়ে কোন হেড কোথায় দিব, এটা হলো প্রশ্ন, তাই না? এইটার জন্য দেখেন, আপনারা যখনই একটা জিনিস একদম মনে রাখবেন, এটা মুখস্থ, সেটা হলো যখনই পেরোল অ্যাকাউন্টিং করবেন, সেটা 2 লাইনের জার্নাল হোক আর 50 লাইনের জার্নাল হোক, অবশ্যই অবশ্যই আগে এটা এক্সেলে করে নেবেন। এক্সেলে করে হিসাব ডেবিট ক্রেডিট মিলায় তারপর ওই এক্সেল দেখে দেখে কুইক বুকে এন্ট্রি দিবেন। ইম্পোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায় না। সব যদি এরকম করা যায় তো তাহলে আপনাদেরকে তো কাজ দিবে না, ও তো নিতেই পারে সব, বুঝছেন? এরপর ব্যাংক রিকনসিলেশন আসতেছে এরপরে ক্লাসে, দেখেন ব্যাংক রিকনসিলেশন খুব মজা পাবেন, হ্যাঁ। মানে অনেকে ব্যাংক রিকনসিলেশনের খুব ভয় পেয়ে যায় এবং হয়ও না। হ্যাঁ, কিন্তু ধরেন আমি যেভাবে করাই, আমারটা মোটামুটি স্টুডেন্টরা মজা পায় আর কি। এখন দেখা যাক আপনারা কেমন, কি অবস্থাটা। আচ্ছা, এখন দেখেন এই যে এক্সেলটা আমি ওপেন করি, এই এক্সেলটাও দিয়ে দেবো আমি, অসুবিধা নেই। এখানে দেখেন দেখা যাচ্ছে, একটু বড় করে নিই, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা। দেখেন এখানে ডেবিট করছে কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস, ওভারটাইম, হলিডে, বোনাস, কমিশন। তারপর কি এফইউটিএ, এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, এমপ্লয়ার, এমপ্লয়ার পার্টে যা আছে সব হচ্ছে ডেবিট। এখানে ডেবিট কেন হইলো? প্রথমত, প্রথমত আমরা একটা পে স্লিপ পাওয়ার পরে, আমরা বলতে আমরা কিন্তু এখানে সবসময় চিন্তা করবো এজ এ কোম্পানি, আমি কোম্পানি, আমরা একটা পে স্লিপ পাওয়ার পরে দেখব যে আমার ডিরেক্ট এক্সপেন্স কি কি, সরাসরি আমার খরচ কি কি আছে, সেটাকে আমি ডেবিট করি। এখন আমার খরচ এখান থেকে কোথায় থেকে পাবো, এমপ্লয়ির যেটা ইনকাম, আমার সেটা খরচ না, ও যেটা বেতন পাবে সেটা কে দিবে, আমি তো দিব, সেটা আমার সরাসরি খরচ। তার মানে এই যে দ্বিতীয় কলামে যা আছে, ও যা আর্নিং করছে, এই আর্নিংটা হচ্ছে আমার খরচ। তার মানে এখানে বলা আছে রেগুলার পে, আমি এটাকে নাম দিচ্ছি স্যালারি অ্যান্ড ওয়েজেস। কত? 1200 টাকা। ওভারটাইম 300 টাকা, হলিডে নাই, বোনাস 400 টাকা, ভ্যাকেশন নাই, টোটাল 1900 টাকা। আমরা এখানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কি করব, আমরা এই দুইজনেরটা যে টোটাল করা আছে, এই টোটালটাকে আমরা এন্ট্রি দিই। তাহলে আমার দুজনেরটা একবার এন্ট্রি দেওয়া হয়ে গেল। পেরোল, হ্যাঁ, এই জন্য যে টোটাল করা থাকে। এখানে একটা ব্যাপার বলি, ধরেন যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার টোটাল অঙ্ক হলেই চলবে, আমার কত টাকা বেতন দিতে হবে সেই টাকা হলেই চলবে, তাহলে আপনি টোটালটা দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার একটা একটা করে প্রতিটা স্টাফের এন্ট্রি দিতে হবে, তাহলে একটা একটা করে প্রতিটা স্টাফের দিতে হবে। যদিও এটাতে আলটিমেটলি তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু যদি চায় এখন করতে হবে, সেক্ষেত্রে আপনার কাজের রেট হবে আলাদা। ধরেন আপনি যদি টোটালটা করে দেন তাহলে নেবেন আপনি $10, আর যদি একটা একটা করে দেন তাহলে পার এমপ্লয়ি নেবেন আপনি $5। কারণ প্রতিটা এমপ্লয়ির জন্য কিন্তু আপনাকে ফুলটাই করতে হবে, তাই না? তো যার কারণে আপনি ও ধরেন যে দিল আপনাকে 10টা স্টাফ, আপনি বলবেন যে $5 করে 10টা $50 দিতে হবে। যদিও মানে আপনার, আর যদি বলে যে এই টোটালটা একসাথে করো, ঠিক আছে, টোটালটার জন্য আমাকে 15টা দিলেই চলবে। বুঝতে পারছেন? তো এইভাবে রেট গুলা ইয়ে করা যায়। এখন দেখেন, তাহলে এই দুইজন মিলে দেখেন, এই যে জেমস বান্টার রেগুলার পে কত, মানে রেগুলার পে মানে বেসিক, বেসিক বেসিক কত, 1200, আর অ্যানি কর্নের কত, 600। তার মানে আমার টোটাল আসলো দেখেন, রেগুলার পে কত, 1800, তাই না? ওভার টাইম ওর আছে 300, এর আছে 200,
ওভার টাইম এর আছে 200, ওর আছে 300, 500। তার মানে দুইজনেরটা যোগ করে এই হেডটা আসছে। তার মানে এই কলামে যা আছে এইটা হলো আমার টোটাল এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স। তাহলে এই কলামে যা আছে এগুলো আমি ফার্স্টে করবো ডেবিট। আর একটা আমার টোটাল ডিরেক্ট এক্সপেন্স আছে, কোনটা? এই যে এইটা, এটা মানে কি? ট্যাক্স। ট্যাক্সের টাকাটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি না গভর্নমেন্টকে। লাস্টের কলাম এই যে এমপ্লয়ার, এমপ্লয়ার। তারপরে এই হেডগুলো আমি প্রথমে করব হচ্ছে ডেবিট। তার মানে আমার খরচ আছে কোথায়? এই স্টাফের আর্নিং যা আছে এটা হবে ডেবিট। আর এই যে আমার যেটা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, এটা এই হেডগুলো হবে ডেবিট। আপনি এই জার্নালটা যদি দেখেন, এখানে দেখেন এই কয়টাই ডেবিট করা আছে। বলেন। এটা এখনো যায়নি তো। প্রতিটার নামে একটা করে চার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে যা দেখতেছেন, প্রতিটার নামে একটা করে চার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আপনি যখন এন্ট্রি দিচ্ছেন, সিঙ্গেল সিঙ্গেল একবারে একটা একটা করে 10 খুলে নিতে পারেন। অথবা আপনি এইটা, এই হেডগুলা ওই যে আপনার হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে ইম্পোর্ট করা যায়, হ্যাঁ, ওই ইম্পোর্টের ফরম্যাটে গিয়ে এই হেডগুলো দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারেন। দুইভাবেই করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে। বাট আপনার যেটা হয় কি, একটা প্রথম জার্নালটা যদি আপনি একটা একটা করে বুঝে 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 সবগুলো এন্ট্রি দিয়ে ফেলেন, চার্ট অফ অ্যাকাউন্ট একবার এন্ট্রি দিলেই হয়, পরবর্তী সিলেক্ট করা, পরেরগুলো তো আর দিতে হচ্ছে না। ওকে। তাহলে আমরা এই জার্নালটা একটু বুঝি। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, সমস্ত যে আমাদের খরচ, আমাদের মানে কোম্পানি, সবসময় আমরা কোম্পানির পার্সপেক্টিভে চিন্তা করব। আমাদের খরচগুলো আমরা ডেবিট করলাম, এখন ক্রেডিট করব। সেম অ্যামাউন্ট আমাদের ক্রেডিট করা লাগবে না? তাহলে জার্নাল মিলবে। ক্রেডিট করব কি? ক্রেডিট করব প্রথমে দেখেন, যেগুলো আমাদের স্টাফের ডিডাকশন, মানে স্টাফের বেতন থেকে কাটবো, সেগুলো আমরা করব ক্রেডিট। সেগুলো কি ক্রেডিট করব? পেয়েবল ক্রেডিট করব। কারণ কি, এই যে স্টাফের বেতন থেকে যে আমরা এটা কাটতেছি, মেডিকেল ইন্স্যুরেন্স, এটা কার কাছে রাখতেছি? আমার কাছে। কিন্তু এটা কি আমার? না, এই মেডিকেল ইন্স্যুরেন্সটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির। আর এই যে এই লাইনে যা আছে ট্যাক্স, এগুলো হলো সরকারের। তার মানে এই দুই লাইনে যা আছে এগুলো যে আমরা কেটে রাখবো, এই টাকা একটাও আমাদের না, যার কারণে আমরা পেয়েবল করবো। বলেন। হ্যাঁ। না, লাঞ্চ দিচ্ছি মানে কি, ধরেন আমি লাঞ্চ দেওয়ার সময় তাকে লাঞ্চ দিচ্ছি, কিন্তু এখানে এই ডিডাকশন যদি থাকে, তাই তো, ফুড বিল থাকতে পারে ডিডাকশনে। আর ফুড বিল যদি আমি দেই, সেটাকেও আমি ফার্স্টে পেয়েবল করে রাখবো। কারণ এই ফুডটা যদি আমি কোনো থার্ড পার্টির কাছ থেকে নেই, তাহলে আমি পেমেন্ট করবো থার্ড পার্টিকে। আর যদি আমি নিজেই আমার নিজস্ব সেট আপ থাকে, তাহলে আমি সেই ডিপার্টমেন্টকে করে দিব। বাট ফার্স্ট টাইম আপনাকে পেয়েবলই রাখতে হবে। বুঝছেন? তাহলে ধরেন আমরা কি করব, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার আন্ডারে আমরা দিব হচ্ছে এত টাকা ক্রেডিট করব। এরপরে ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, পেয়েবল করে এই প্রতিটা হেড পেয়েবল করব, করে ক্রেডিট করব। অবশ্যই আপনাকে আমি বেতন দিব, আপনার কাছ থেকে আমি ফেডারেল ট্যাক্স বাবদ কেটে আমার কাছে রাখলাম। ফেডারেল ট্যাক্স পাবে কে? ফেডারেল গভর্নমেন্ট। এটা কি আমার? আপনার কাছে কেটে আমি পেয়েবল করে রাখছি, আমার দায় হয়ে আছে। যখন আমি গভর্নমেন্টকে পেমেন্ট করে দিব, আমার পেয়েবল জিরো হয়ে যাবে, দায় জিরো হয়ে যাবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কার টাকা যাবে? স্টাফের টাকা, স্টাফের কাছ থেকে তো আমি কেটে রাখছি, তাই না? তাহলে আমার কলাম 3 এবং কলাম 4, এটা কলাম 3 এবং কলাম 4 কেন বলতেছি, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা হিসাব করবেন এইভাবে, যে কলাম 2 এবং কলাম 5 এ যা আছে এটা হলো আমার ডিরেক্ট খরচ। ডিরেক্ট খরচ। এখন ধরেন যে কেউ একটা হাতে লেখা পে স্লিপ বানাইছে, ওটাতে আপনি খুঁজবেন কি যে ওর এখানে ডিরেক্ট খরচ কি কি আছে। ডিরেক্ট খরচগুলো আমরা করলাম ডেবিট। এরপরে আসেন স্টাফের থেকে আমরা কি কি কেটে রাখছি। এখন কেউ যদি হাতে লিখে বানায়, সে তো আর কলাম 3 আর কলাম 4 এ বসাবে না, সে যে কোনো জায়গায় বসাতে পারে। হ্যাঁ। কোনটা কোনটা? না না, এমপ্লয়ার, এটা, হ্যাঁ ওটাতে আসতেছে, এখনো আসেনি। তাহলে এমপ্লয়ি থেকে আমরা যা যা কাটলাম,
সেটা আমরা পেয়েবল করে রেখে দিলাম। এরপরে আসেন এই যে এমপ্লয়ার, এমপ্লয়ার যে টাকাটা দিবে, এমপ্লয়ার মানে কি আমি কোম্পানি, তাই না? আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিব, কাকে দিব? গভর্নমেন্টকে। এখনো দেই নাই, তার মানে আমার টাকা আমার কাছে আছে কিন্তু টাকা আমার না। বুঝছেন ঘটনাটা? না না, এটা তো আমার এক্সপেন্স, আমি বলি এক্সপেন্স, এইটা আমি আপনাকে দিব, তার মানে কি এটা আমার খরচ আপনার কাছে যাবে, কিন্তু এখনো দেই নাই, এখনো আমার কাছে আছে। আমার খরচ এটা হবে। হ্যাঁ, এইটা আমরা এই যে হেড গুলো আছে এগুলো আমরা পেয়েবল করে ক্রেডিট করব। দেখেন এখানে তাই আছে। এই যে এগুলো কি আমার ডিরেক্ট খরচ না? ফুটা এমপ্লয়ার এগুলো। আবার দেখেন এই যে এখানে কালার করা আছে, কিন্তু এই এমপ্লয়ার গুলো সব পেয়েবল করে আমার কাছেই রাখা আছে। আমার টাকা গভর্নমেন্টকে দিব, আমার কাছেই আছে, আমার না। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আমার না, এই জন্য পেয়েবল করে আমার কাছে রাখতেছি। ওকে, তাহলে বসে। হ্যাঁ হ্যাঁ, পেয়েবলে থাকবে, মানে আমার টাকা আমার কাছে পেয়েবল হয়ে আছে, যখন আমি পেমেন্ট করবো তখন আমার ব্যাংক থেকে কেটে যাবে, চলে যাবে ওখানে। বাট এটা কি আমার খরচ না? এটা তো আমার খরচ। আর এই যে এগুলো মাঝখানে যেগুলো আছে এগুলো তো আমার খরচ না, এগুলো হলো স্টাফের খরচ, স্টাফের কাছ থেকে কেটে রাখছি। ওকে, তাহলে এই জিনিসটা কি বুঝলাম? আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কি রাখছি, এই যে দেখেন এই যে নেট, এই নেট মানে কি? এদের টোটাল ইনকাম হলো 3400, দুজন মিলে ইনকাম আর্নিং। এদের টাকা কাটছে কোনটা? 395 কাটছে মেডিকেল ইন্স্যুরেন্স, আর ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে কাটছে এটা। এখান থেকে যদি এই দুটো যোগ করে যদি 3400 থেকে বাদ দেন তাহলে আসবে এটা, মানে ওর আর্নিং কত? 3400। 3400 থেকে দুজন মিলে মেডিকেল ইন্স্যুরেন্স কাটা যাবে কত? 395। তাহলে আমার এটা ওর ওর ইনকাম কি 3400 থাকবে দুজন মিলে? এটা কেটে যাবে না? মেডিকেল ইন্স্যুরেন্স কেটে গেল। তারপর হ্যাঁ, ট্যাক্স কাটবে, এই ট্যাক্সের অ্যামাউন্টটা কাটা যাবে না? এটা কি তো ওর অ্যামাউন্ট কি তখন 3400 থাকবে? তাহলে এই দুটো যোগ করে যা হবে সেটা 3400 থেকে বাদ দিলে থাকে 2336.20। এইটা হলো ওর টেক হোম, এটা হলো হাতে পাওয়া। এই টাকা কি এখনো দিচ্ছি? এই টাকাও দিইনি, এই টাকাও আমার কাছে আছে, মানে টাকা সবই আমার কাছে আছে। যার কারণে আমরা এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল 2336.20 এটাকে আমরা ক্রেডিট করি। বুঝছেন? দেখেন এই যে বলতেছি কি, এই যে মানে আপনার জার্নালটা এখানে এক্সেলে করা আছে, আপনারা নিজের একটা এক্সেল করবেন। প্রথমে এটা দেখবেন, এটা দেখে বুঝলেন আচ্ছা এটা আমি বুঝছি। তারপর এই জার্নাল এটা ওপেন করবেন, এটা ওপেন করে ওটার সাথে মিলাবেন এটা কেন হলো, কোনটা কোথায় গেল। আজকের ক্লাসের ভিডিও দেখলে বুঝতে পারবেন না কোনটা কোথায় গেছে। এরপর আপনি আপনার জার্নালটা করা শুরু করবেন এক্সেলে। আপনি এটা দেখে দেখেই করবেন, বাট এক্সেলে করবেন, আপনি নিজে একটা করবেন। বুঝতে বললেন কি? পারবেন না এটা করতে? আপনি প্রথমে এটা দেখবেন, তারপর প্রথমে এটা দেখবেন, তারপরে এই এক্সেল দেখবেন, এটা দূরে দিয়ে দিব আপনাদের। তারপর নিজের এক্সেলটা রেডি করবেন এটা দেখে দেখেই। কুইকবুক এন্ট্রি পরে আগে এটা রেডি করবেন, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট জার্নালটা কি করলাম? প্রথমে আমরা সমস্ত খরচ ডেবিট করলাম, তারপর যেগুলো পেয়েবল করতে হবে স্টাফের কাছ থেকে রাখছি, এবং আমি যেটা দেওয়ার কথা কিন্তু এখনো দেইনি আমার কাছে রাখছি, সেগুলো সব পেয়েবল। এবং স্টাফের যে বেসিক স্যালারিটাও এখনো দেইনি আমার কাছে রাখছি, সেটা এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, সবগুলো আমরা ক্রেডিট করব। এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এই যে বলছে কি টু বি পে টু ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস, আর এই যে মেডিকেলটাকে বলছে 128, তাই তো? এইখানে এই রিমার্কসে এই কথাটা কেন বলছে? রিমার্কস মানে কিন্তু ডেসক্রিপশন, জানাল যখন দিবেন তখন ডেসক্রিপশনে কি লিখবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে ট্যাক্স, এই পর্যন্ত সবগুলো হচ্ছে ট্যাক্স, তাই না? আর এই যে এইটা দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা 128, আর এই যে মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে 128। এই জায়গায় না, সরি, এটা 128 দেওয়াটা ভুল করছে, এটা ধরেন আর একটা দিলাম। ওকে, অ্যামাউন্টে বসে দিলাম টেক্সট। আচ্ছা এটা আমি বুঝাচ্ছি, ধরেন এটা 765 আছে।
হ্যাঁ, না, এটা রেফারেন্স নাম্বার, এটাও বলতে পারেন। আবার ধরেন ইউএসএ তে বা কানাডায় প্রতিটার জন্য একটা করে কোড নাম্বার আছে, সরকার থেকে দেয়া কোড নাম্বার আছে। এই মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, মানে মেডিকেল ইন্স্যুরেন্সের যে টাকাটা রাখছেন, এটা কোন কোডে রাখতে হবে? এই কোডে রাখতে হবে, 188 কোড, 128 কোড। এটা কিন্তু গভর্নমেন্টের না, এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি, বুঝছেন? ইন্স্যুরেন্স কোম্পানির কোড নাম্বার কত? ধরেন 128। শুধু এটুকু মনে রাখবেন, যেগুলো ট্যাক্স এগুলো ছাড়া বাকি যেগুলো ডিডাকশন হবে, যেমন ধরেন আপনার ফুড বিল, ফুড সাপ্লায়ার থাকতে পারে, ওই সাপ্লায়ারটা কোড নাম্বার আছে, ওই কোড নাম্বারটা জেনে নিতে হবে ইয়ার কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে। এখানে আপনি ডেসক্রিপশনে কোড নাম্বার দিবেন, তাহলে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ভবিষ্যতে বুঝতে পারবেন যে এটা কোন কোডে কেন খরচ হয়েছিল। ওকে, আচ্ছা। আর এই যে টু বি পেড টু আইআরএস হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, আমাদের যেমন বলে এনবিআর, ইউএসএটাকে বলে হচ্ছে আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। কানাডা থেকে বলে হচ্ছে কানাডিয়ান রেভিনিউ এজেন্সি, সিআরএ। ওকে, আর ইউকেটাতে বলে এইচএমআরসি। ওরা ওদের ট্যাক্স দেয় হচ্ছে রাজার কাছে, এখন তো রাজা, আগে তো রানী ছিল। হিজ ম্যাজেস্টি রেভিনিউ কালেকশন, বুঝছেন? তো আমরা ফার্স্ট জার্নালটা এই ক্লাস দেখে বুঝবো, বুঝে এই যে ইয়াটা কি বলে পিডিএফ এবং এক্সেল দুইটা দেখে 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 নিজে একটা এক্সেল ক্রিয়েট করবো। পারবো তো? দেখে দেখে করতে পারবো না ক্লাস ভিডিও দেখে? ওকে, এরপরটা কি আছে দেখেন, এইটা জার্নাল আমার ডেবিট ক্রেডিট মিললো। এরপরে কি আছে বলছে দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। আমরা প্রথমে স্টাফের যে বেতনটা, স্টাফের মূল বেতন মানে টেক হোম কত, সেই বেতন আমরা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দিলাম কত? স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, যেটা আমার কাছে পেয়েবল করে রাখছি, সেটাকে আমরা করবো ডেবিট। আর এই যে ব্যাংক বা ক্যাশ, আমাদের ব্যাংক কি আছে? ওয়েলস ফার্গো ব্যাংক আছে, যে কোনো একটা ব্যাংক এখান থেকে সিলেক্ট করে আমরা করে দেবো ক্রেডিট। সাবমিট করে দিলে আমাদের পেয়েবল থেকে এই 2336.20 আমাদের কি হয়ে যাবে? কমে যাবে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, স্টাফ পেইড হয়ে গেছে। এরপরে আসেন পেয়েবল যে কটা আছে বাকিগুলা, এটা স্টাফের বেতন দিলাম। বাকি পেয়েবল যে কটা আছে, এই সমস্ত পেয়েবল গুলাকে করবো আমরা ডেবিট। এই যে দেখেন এখানে জানা দেওয়া আছে। এবং লাস্টে ওই ব্যাংক থেকে করবো আমরা ক্রেডিট। তাহলে কি হবে? এই যে গভর্নমেন্টকে যেগুলো আমার দেওয়া কথা, সেগুলো সব ট্যাক্স আমি পেমেন্ট করে দিলাম, আমার ব্যাংক থেকে টাকা চলে গেল। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হইলো কিনা আমাকে বলুন। এখন আপনাদের মনে প্রশ্ন ক্রিয়েট হবে কখন? যখন আপনার আজকের ক্লাসটা দেখে 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 এটা এক্সেল বানাতে যাবেন। ওকে, এখন এই ক্লাসের ভিডিও তো আমি দিব আপনারা কিন্তু আপনাদের একটা রেফারেন্স ভিডিও দিব। হ্যাঁ, আপনারা করবেন কি, রেফারেন্স ভিডিওটা আগেই দেখবেন না, আপনারা এইটা আগে দেখবেন। রেফারেন্স ভিডিওটা আগে দেখলে হবে কি, ওখানে এরপরের কি কাজ সেটা কিন্তু ওখানে করা আছে, যার কারণে হবে কি আপনি পরেরটা আগে জেনে যাবেন, তখন আর আগের কাজটা করতে ইচ্ছা করবে না। অথবা আমি একটা কাজ করব, সেটা হলো আপনারা সবাই এই এক্সেলটা নিজে বানায় কালকে পরশুর মধ্যে গ্রুপে দিবেন, তারপর আমি পরের ভিডিওটা দিব। হ্যাঁ, কুইক বুকে কিভাবে এন্ট্রি দিবেন ওটা আমি দিব। ওই যে 23টা একসাথে বলছি না, এখানে দেখেন 23টা আছে না, আছে না? পাইছেন? 23টা না, ইনফ্যাক্ট 22টা আছে আর কি, একটা হেডলাইন আছে। পাইছেন এটা? তারপরে এই যে এগুলোও কিন্তু আছে, দেখেন একসাথে কিভাবে দিবেন বলেন। সব ডেবিট করে ক্রেডিট করতে হবে, অসুবিধা নেই, এটা একদম সহজ সিস্টেম। যদি আপনার মাথায় একবার ঢুকে যায়, এই জায়গায় 23টা নেই, এই জায়গায় 123টা থাকলেও অসুবিধা নেই। তাহলে বেসিকটা কি আমরা বুঝতে পারলাম? ওকে, এরপরে আমি আপনাদেরকে যখন জেরো করাবো, তখন করাবো হচ্ছে ইউকে এর পে স্লিপ দিয়ে। সিস্টেম একই, ওটাও জার্নাল করেই করতে হবে। তার মানে যদি আমি ওখানে জার্নাল করে শিখি, এটাও আমি জার্নাল করে পারবো। ওটা হলো চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে, ওগুলো আমরা শিখবো, অসুবিধা নেই। এখন আমি যেটা বলতেছি সেটা হলো বেসিক যদি আমরা এভাবে শিখি, তাহলে সফটওয়্যার যেটাই আসুক, আমি বের করবো কি জার্নাল কই আছে, তাই না? তারপরে বের করবো কি আমি কোন সিস্টেমে করব। সিস্টেম হচ্ছে কি, প্রথমে সমস্ত খরচ আমি ডেবিট করব, তারপর পেয়েবল কি করতে হবে সেটাকে আমি ক্রেডিট করব, হিসাব মিলাবো। তারপর স্টাফের স্যালারি যেটা, ওটাকে আমি আলাদা করে পেমেন্ট দেখাই দেবো। তারপর হচ্ছে গভর্নমেন্টকে যেটা দিচ্ছি বা অন্যান্য পেয়েবল যেগুলো আছে সেগুলোকে আমি পেমেন্ট করে দিব। এটা হলো বেসিক, এটা মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে এবং এটা যদি আপনি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন এবং ফাইবারে যদি আপনি গিগ বানান পেরোল স্পেশালিস্ট, পেরোল অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে,
দুনিয়ার সমস্ত পেরোল এর বাইরে কিছু নাই। এখন যদি আপনাকে বলে ভাই পেরোল প্রসেসের কাজ কিছু করতে হবে, আপনি বলবেন যে এটা আমি খুব ভালো জানি, এটা আমাকে শিখাও। আমি তো অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাকাউন্টিং জানি, তুমি আমাকে কি বলে পে স্লিপ এনে দাও, আমি পে স্লিপ যতগুলা খুশি আমি আমাকে এন্ট্রি দিয়ে দিচ্ছি। কিন্তু যদি বলো প্রসেস, তাহলে তোমার কি সিস্টেম আছে সিস্টেমটা আমাকে দিবে। ওকে। এবং ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স, প্রতিটা দেশের ট্যাক্স আলাদা, সিস্টেম আলাদা। যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে ট্যাক্স ইউএস এর ট্যাক্স, বলে দিই ইউএস এর ট্যাক্স আমি জানি না, তুমি আমাকে দেখাও, অ্যাকাউন্টিং আমি করে দিতে পারবো। তোমার ট্যাক্স কিভাবে সাবমিট করতে হয় এই সিস্টেম, এবং ও জানে এটা যে আপনি জানেন, এটা ও জানে, অসুবিধা নেই। ওই আপনাকে বলবে যে তুমি তো এই পার্টটুকু তুমি জানো না, তাই না? আমাকে এরকম বলছে আর কি, তুমি তো এই পার্ট জানো না, এই পার্ট তো আমার জানার কথাও না। বলছে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে আমি তোমাকে দেখাবো, তুমি বাকিটা পারো কিনা, বাকিটা পারো। ঠিক আছে। তো যার কারণে আমি ইউএস এর ট্যাক্স পারি না, আমি ইউকে এর ট্যাক্স পারি না, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে দেখবেন যে ও খুবই কোঅপারেটিভ, আপনার সাথে খুব কোঅপারেট করতেছে। দুই চারটা বদমাশ থাকবে, ওইটা আপনি দেখবেন আপনার কাজ দিয়ে ও নাই খাওয়া, যদিও আপনি টাকা পেয়ে যাবেন, কারণ ও তো টাকা জমা রেখে আপনার কাজ দিবে, টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনি ওকে যে জিজ্ঞেস করবেন চার্ট অফ অ্যাকাউন্ট কি দিবেন বা কি, ও ওকে আপনি খুঁজেই পাবেন না, এরকমও থাকবে আপনি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের হোমওয়ার্ক কি, আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা এই ভিডিও দেখে, আমরা এই পিডিএফ দেখে, আমরা এই করে দেওয়া এক্সেলটা দেখে নিজের একটা এক্সেল বানাবো। আবার এইটা কপি করে কেউ বসাই দিয়ে পাঠিয়ে দিন না, তাহলে আপনারই লস, আপনি তো জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবেন না। আপনি আমরা দেখেন, আমার এই সমস্যাটা হয়তো আপনাদের হয়তো কিনা, ধরেন যখন স্কুলে পড়তাম, কোন একটা জিনিস মুখস্থ করলাম, মুখস্থ করার পর না আমার ভুলে যেতে হবে, কিন্তু যেটা মুখস্থ করার পর আমি খাতায় লিখতাম, মুখস্থটা খাতায় লিখতাম একবার দুইবার, ওইটা আর আমি কখনো ভুলতাম না। আপনাদের কি হতে জানে না, আমার এই সমস্যাটা হতো। তার মানে আপনি এটা যখন দেখলেন, এটা আপনি মুখস্থ করলেন, এখন যখন আপনি লিখবেন, এটা জিন্দেগিতেও ভুলবেন। যদি এটা কাজ করতে চান, এটা জানাটা জরুরি, এটা সবাই একটু বুঝে 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 করবেন। যদি করতে গিয়ে মনে হয় যে না এটা পারতেছি না বা ভালো লাগতেছে না, রেখে দেন, কিন্তু না বুঝে কেউ কপি মাইরেন না। ওকে। এটা কিন্তু এডিটেবল, এটা এডিট করা যাবে, যে কোনো কিছু এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। তো আপনাদের গ্রুপে আমি আগে এটা দিয়ে দিই, তা না হলে যেটা হবে কি, পরে গিয়ে ভুলে যাবো। আপনাদের ইউকে এর পেরোল, হ্যাঁ, বিদ্যুৎ চলে যায় যদি না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, এই পর্যন্ত তো ঠিক আছে, বাকিগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ।